এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আম্মু আম্মু, ছাতাটা মাথায় ধরো তো, দেখতে পাচ্ছ না বৃষ্টির পানিতে আমি ভিজে একাকার। ঘুমিয়ে করে চিৎকার করে বললাম উপরের কথাগুলো। তখনই আমার এমন চিৎকার শুনে আম্মু তৎক্ষণাৎ আমার ঘরে এসে বলল, এই রাসেল, তোর কি হয়েছে? এমন শাড়ির মতন চিল্লান দিয়ে কেন বলতেছিস বৃষ্টি? অনেকটা রাগী গলায় বলল। তখনই দেখতে পারলাম আমার পাশে আমার পিচ্চি বোনটা বালতি হাতে দাঁড়িয়ে আছে। তার মানে এটাই বৃষ্টির উৎস? আম্মু দেখো না, আমার উপরে বৃষ্টির পানি পড়ার জন্য ভিজে গেছি। পাশ থেকে রিয়া বলে উঠলো, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয় না। আমাকে তো সবাই চেনেন যারা আমার গল্প পড়েন, তাই আর বললাম না। আমার বাবা একজন কৃষক, মা গৃহিণী, আর ছোট বোনটার নাম রিয়া, এবার ক্লাস 10-এ পড়ে। খুবই দুষ্টু, আবার আমাকে যারা কিছুই বুঝতে পারে না। অনেক তো কথা হলো, একটু গল্পে ফেরা যাক। আম্মু, ভাইয়া রাত্রে বলেছিল তার নাকি আজকে তাড়াতাড়ি কাজে যেতে হবে, আর তার জন্য সকাল সকাল ডেকে দিতে, কিন্তু আমি অনেক সময় ডাকার পরও ভাইয়া উঠছিল না। দেখি এই বৃষ্টির ব্যবস্থা করতে হলো। আম্মুকে বালতিটা দেখি। তোদের দুজনকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। একটা মুহূর্তের জন্য চুপ থাকতে পারিস না, আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারিস না। অনেক হয়েছে, এখন উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কাজে যা। আচ্ছা আম্মু, ঠিক আছে, তুমি যাও, আমি এখনই উঠে আসছি। তারপর উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কাজে চলে আসলাম। আপনাদের হয়তো আবার বুঝতে পারছেন না আমি কি কাজ করি, তাহলে একটু চলুন কাজের কথাও জেনে আসি। আমি একটা দোকানে কাজ করি। দেখেছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে মালিকের ডাক পড়লো। রাসেল, তাড়াতাড়ি এই লিস্টের সব মালামাল বুঝিয়ে দে তো, আর দেখিস কোনো ভুল যেন না হয়। আমি রহিম চাচার কথা অনুযায়ী লিস্ট দেখে মালামাল সব বুঝিয়ে দিলাম। এইভাবে কাজ করলাম সারাদিন। তারপর আরেকটা কাজে চলে আসলাম, মানে আমি যাকে পছন্দ করি তাকে দেখতে। বুঝলেন না তো? চলুন সব বুঝতে পারবেন। আমি একটা মেয়েকে সেই কবে থেকে এই একা একা ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোই বাসে না। কেন বাসে না সেটা এখনো অজানা। বলতে বলতে হঠাৎ দেখতে পারলাম আমার ক্রাশ প্রাইভেট থেকে তার বান্ধবীর সাথে হেঁটে আসছে আমার সামনে দিয়ে। পরনে একটা নীল রঙের 3 পিস, হাতে নীল কাঁচের চুড়ি, লম্বা লম্বা চুলগুলো বিনি করা। এক কথায় অসম্ভব সুন্দরী লাগছিল। মনে হচ্ছে পরীরা ভুলে ওকে এই পৃথিবীতে রেখে গেছে। ওই রাইসা, দেখ তোর মজনু তোকে দেখার জন্য হাজির। রে, প্রতিদিন এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে, আবার আমাকে নাকি অনেক ভালোবাসে। রে, মনে হয় রাসেল ভাইয়া সত্যি তোকে অনেক ভালোবাসে। আর ছেলে হিসেবে ও খুবই ভালো, যতটা লোকের মুখে শুনে বা নিজেই দেখে বুঝেছি। তবে দেখি, যদি তার উদ্দেশ্য ভালো হয় তাহলে তার ভালোবাসার কথায় আমি রাজি হব, আর যদি খারাপ মতলব হয় তাহলে কোনোদিনও না। হাই, কেমন আছো? আমি রাইসার সাথে হেঁটে হেঁটে যেতে যেতে বললাম। আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচ্ছা, আপনি আমার পিছনে কেন ঘোরেন? লোকে তো এর জন্য আপনাকে খারাপ বলবে, তাই না? আমি যে আমার এই ছোট্ট মনের ঘরে তোমাকে রেখেছি, কিন্তু তুমি সেখানে থাকতেই চাও না। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আপনার সাথে কথা বলে পারবো না, এখন চলে যান, কেউ দেখলে সমস্যা হবে। একটু অধিকার দেখিয়ে বললো মনে হলো। তারপর সেখান থেকে চলে আসলাম। এইভাবে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। এর মাঝে এই রায়সা আর আমার প্রেম জমে ক্ষীর হয়েছে, মানে প্রেম হয়ে গেছে। একদিন পুকুরের ধারে আমি রায়সার কোলে মাথা রেখে শুয়ে আছি, আর রায়সা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই, তুমি আমাকে এত বেশি ভালোবাসো কেন? জানো না বেশি সুখ কপালে সয় না? আমার পৃথিবীটাই তুমি, তাহলে তোমাকে ভালো না বাসলে থাকবো কি করে? তোমাকে এতটাই ভালোবাসি যা পরিমাপ করে দেখাতে পারবো না। তবে এইটুকু জেনে রাখো, তুমি নিজেকে যতটা না ভালোবাসো তা আমি তার থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। কোনোদিন ছেড়ে যাবে না তো? না রে পাগলি, এই জীবনে তো নাই, বরং পরজন্মেও তোমাকে ভুলতে পারবো না। আমার বুকে জড়িয়ে নিয়ে এইভাবে অনেক সময় একসঙ্গে থেকে
রায়েশাকে ওর বাড়িতে রেখে আমি আমার বাসায় চলে আসলাম। আমাদের প্রেমের কথা সবাই জানে, তাই কোনো ভয় নেই। ও আমার মন কোথায় থাকে বুঝতেই পারি না। আপনাদের যে রায়েশার পরিচয় দেওয়াই হয়নি, সেদিকে কোনো খেয়ালই নেই আমার। চলুন একটু রায়েশার পরিচয়টা জেনে আসি। রায়েশার পুরো নাম অনামিকা জান্নাত রায়েশা, বাবা মার একমাত্র মেয়ে। এবার ইন্টার ফাইনাল ইয়ারে পড়ে, বিজ্ঞান বিভাগে। বাবা রাইহান শেখ, পেশায় একজন কৃষক। আর রায়েশার মা নেই। রায়েশার বয়স যখন 5, তখন ওর মা ওকে ছেড়ে আল্লাহর কাছে চলে যায়। আমু আমু খাবার দাও তো, অনেক ক্ষুধা পেয়েছে। কোথায় তুমি? আমি বাসায় এসে মাকে ডেকে বললাম। ওই একটা সারের মতো চিল্লাচ্ছিস কেন? আম্মু রান্নাঘরে রান্না করছে। ওই তুই আমার সাথে ঝগড়া করিস না তো, দেখছিস না আমার ক্ষুধা লেগেছে, তোর সাথে ঝগড়া পারবো না। তখনই পিছন থেকে আম্মু বলে উঠতো, এই তো শুরু হয়ে গেছে 7 বেজির লড়াই। এই তোরা কি একটু ওর শান্তিতে থাকতে পারোস না? আর রিয়া, তুইও না কেমন, দেখছিস ওর ক্ষুধা লাগছে, তাও এমন করস কেন? আম্মু তুমি আমার কলিজাকে বকা দিচ্ছ কেন? তুমি জানো না আমরা এইভাবে ছাড়া থাকতে পারি না? একটু অভিমানী হয়ে বললাম। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, এবার এসে খেয়ে নে তাড়াতাড়ি। তারপর খেয়ে গেলাম সবাই একসাথে। পরে যার রুমে চলে গেলাম। রুমে এসে বিছানায় ঘাটে এলিয়ে দিলাম। আর মনটা ছটফট ছটফট করতে লাগলো রায়েশার জন্য। আর কি বা করার, ওর তো মোবাইল নেই, তাই কথা বলে মনকে শান্ত নাও দেওয়া যাবে না। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি সেদিকে কোনো খেয়াল নেই। খেয়াল হলো সকালে ফজরের আজানের শব্দে, তাই উঠে গিয়ে নামাজ পড়ে আসলাম। সকালে খাবার খেয়ে দোকানে চলে আসলাম। আর তখনই রায়েশা আমার সাথে দেখা করতে চলে আসলো। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, এইদিকে আসো। হ্যাঁ মেরে যান, বলো। এত সকাল সকাল কি জন্য আসলে? শোনো, আমার না কালকেই পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। বাবাও কোনোভাবেই টাকা জোগাড় করতে পারছে না। দেখে বলতেছে পড়াশুনো না করতে, কিন্তু আমার তো ডাক্তার হওয়ার অনেক ইচ্ছা। কি বলো? এইসব টাকার জন্য তোমার পড়াশোনা হবে না? এটা তো আমি মেনে নিতে পারবো না। তোমার পড়াশোনার খরচ জোগাতে প্রয়োজন হলে নিজের রক্ত বিক্রি করব, তাও তোমাকে ডাক্তার বানিয়েই ছাড়বো। যদি তোমার ইচ্ছে শক্তি প্রবল হয় তো। তুমি আমাকে এত ভালোবাসো যে নিজের রক্ত বিক্রি করে হলেও আমার স্বপ্ন পূরণ করবা? আমাকে জড়িয়ে ধরে বলো, কিন্তু এত টাকা কি করে জোগাড় করবা? দেখো আমি তো আমার জীবনের থেকেও আমার বাবা মার পরে কাউকে যদি ভালোবেসে থাকি তাহলে সেটা তোমাকে। কত টাকা লাগবে আমাকে বলো। তাও তো 4,000 টাকা লাগবে, কিন্তু তোমার কাছে তো এত টাকা নাই। তাহলে আচ্ছা আমি টাকার ব্যবস্থা করব, যে করেই হোক তুমি কালকে কলেজে যাওয়ার সময় নিয়ে যাবে, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। তুমি দেখে শুনে কাজ করবে, কেমন? এটা কি হলো? চুমু দিল। ভাবতে কেমন লাগছে যে আজকে তাও চুমু দিল, যেখানে এমন ব্যবহার কখনোই করেনি, হয়তো অতিরিক্ত খুশির ঠেলায়। তারপর রাইসার মনে এক রাস আনন্দ নিয়ে বাসায় চলে গেল। আর আমি চলে আসলাম ফের দোকানে। আর দোকানে এসে চাচাকে বললাম, চাচা আমাকে 4,000 টাকা দেবেন, আমি কাজ করে পরিশোধ করে দেবো। দোকানদার চাচা আমাকে খুব ভালোবাসে, তাই টাকার প্রয়োজন বলাতে মানা করলো না। হয়তো মানুষের প্রতি এটাই ভালোবাসা। তারপর চাচার থেকে টাকা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে খাবার খেয়ে বন্ধুদের সাথে বাড়ির পাশের দোকানে গেলাম। বসে বসে আর কি করবো, তাই ফ্রি ফায়ার গেম খেলতে। তারপর বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার সময় হঠাৎ আপু বলে উঠতো, কিন্তু যা বললো তা শুনে আমি অবাক হয়ে গেলাম। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। রাতে সবাই মিলে খাবার খাচ্ছিলাম। আমি, রিয়া আর আব্বু মাটিতে পাতি পেরে বসেছি। আম্মু সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। আর এমন সময় আব্বু বলে উঠলো, রাসেল, আমি একটা কথা বলতে চাই। মানে তোকে না বলেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। প্রশ্নসূচক দৃষ্টিতে কথাটা বলল। আমি তো বাবার কথা শুনে অবাক। কি এমন কাজ করবে যে আমার থেকে অনুমতি নেয়নি বলে আবার জিজ্ঞেস করছে অনুমতি পাওয়ার জন্য? মনের ভেতরে কেমন জানি একটা প্রশ্ন প্রশ্ন ভাবটা থেকে যায়। আচ্ছা তাগা, দেখি বাবা কি বলতে চায়। আচ্ছা আব্বু, তুমি কি এমন কাজ করতে সিদ্ধান্ত নিয়েছো
যার জন্য আমার থেকে আবার অনুমতি নেওয়ার প্রয়োজন হলো? হ্যাঁ, রাসেল ঠিকই তো বলেছে। একা সিদ্ধান্ত নিয়ে আবার জিজ্ঞেস করতেছো কেন? তুমি তো জানোই রাসেল তোমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন করে না। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু তবুও ওকে এই কথাটা জানালেই কেন জানি খুব ভালো হবে। দেখ বাবা, তুই যে রাইসা মামুনিকে ভালোবাসোস সেইটা কিন্তু কারোই অজানা না। কথাটা শুনে তো আমার বিপি হাই হয়ে যাচ্ছে। বাবা হঠাৎ রায়সার কথা কেন তুললো? আচ্ছা আব্বু, তুমি রায়সার কথা কেন বলছো? কেউ কি আমাদের নামে কিছু বলেছে নাকি? মনের গহীন থেকে প্রশ্নটা আপনা আপনি বের হয়ে গেল। আরে না, তেমন কিছু না। আমি ভেবে দেখলাম তোরা যে প্রেম ভালোবাসায় লিপ্ত সেটা ইসলামের দৃষ্টিতে হারাম। তাই আমি চাই, যেহেতু তোরা দুইজন দুইজনকে পছন্দ করিস, তাই তোদের বিয়ে দিতে। আব্বুর কথা শুনে আমি তো মহা খুশি। পৃথিবীতে এমন বাবা কি আছে যে ছেলের ভালোবাসার কথা শুনে নিজেই বিয়ের কথা বলে? আব্বু, তোমরা যেটা ভালো মনে করো সেটা করো। আমার থেকে শোনার কোনো মানেই কিন্তু হয় না। কারণ আমি যদি তোমার মতের বিরুদ্ধে যাইতাম তাহলে তো কবেই রায়সাকে নিয়ে পালিয়ে যেতাম, তাই না? বাবা, তোর উপরে আমার পুরো বিশ্বাস আছে। দুনিয়া উল্টে গেলেও তুই এমন কাজ করবি না। এইভাবে অনেক কথা বলে খাবার পর্বটা শেষ করে খুশি মনে রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে লাগলাম, রায়সাকে কি এখন বিয়ে করা ভালো হবে? যদিও লেখাপড়ার কোনো ক্ষতি হয়, তাহলে যে আমি ওর স্বপ্ন পূরণ করতে পারবো না। এইসব হাবি জাবি ভাবতে ভাবতে কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছি কেউ জানে না। সকালে এই ভাইয়া, উঠে পড়, অনেক বেলা হয়ে গেছে। তোকে তো দোকানে যেতে হবে। আমাকে ধাক্কাতে ধাক্কাতে বলতো। উঠছি তো, এমন করিস না, আরেকটু ঘুমোতে দে না প্লিজ। আমি আরেক কাজ হয়ে বললাম, তোর যা মন চায় কর গিয়ে, আমি গেলাম। আম্মু এসে কান ধরে উঠাবে না। রাগে ফুসতে ফুসতে বোধহয় চলে যেতে নিল। এই না না, তুই আমার লক্ষ্মী বোন, আম্মুকে বলিস না, তাহলে আমার খবর করে ছাড়বে। আসলে আমি আম্মুকে একটু ভয় পাই, কিন্তু আম্মু কিন্তু অনেক ভালো। আচ্ছা ঠিক আছে ভিটুর ডিম, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আস। হাসতে হাসতে চলে গেল। সকালে নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। পথে কে একজন পিছন থেকে ডাকলো। মনে হলো আমার পরিচিত কেউ, তাই পিছনে ঘুরে দেখলাম। এ কি, এটা তো রায়সা। এত সকালে কেন? এই রাসেল, দাঁড়াও, এত জোরে জোরে যাচ্ছ কেন? আরে আমি দোকানে যাচ্ছি, লেট হলে বকা খেতে হবে। ফ্রিতেই, তাই একটু জোরেই হেঁটে যাচ্ছিলাম। তার এত সকাল সকাল কি ভেবে? তোমার মনে নেই আমার আজকে লাস্ট ডেট ফর্ম ফিল আপের? তাই তোমার থেকে টাকা নিতে আসছি। যাক, এইবার একটু মজা করা যাক। কি বলুন আপনারা? তুমি তো টাকার কথা আমাকে ঠিকই বলেছিলে, কিন্তু আমি অনেক চেষ্টার পরও টাকা জোগাড় করতে পারি নাই। একটু মুখটা ছোট করে বললাম। কিন্তু এই কথা বলার পর রায়সা যেসব কথা আমাকে শোনালো তা শুনেই মনটা একটু হলেও খারাপ হয়ে গেল। হ্যাঁ, আমি জানতাম তুমি টাকা জোগাড় করতে পারবে না। কি দেখে যে তোমার মতো একটা ফকিরকে ভালোবাসতে গেলাম। আজকে যদি একটা ধনী ছেলেকে ভালোবাসতাম তাহলে আর এই দিন দেখতে হতো না। এইসব কথা তুমি আমাকে বলতে পারলে? তুমি তো জানোই আমি কতটা গরিব, আর তোমার সাথে একটু মজা করছিলাম বলেই রায়সার হাতের মধ্যে টাকাগুলো গুঁজে দিয়ে, তোমার স্বপ্নগুলো আমার, তাই সেটা পূরণ করতে যদি আমার কিডনিও বিক্রি করতে হয় তাও করব বলেই চলে আসলাম, কোনো কথা বলার সুযোগ না দিয়ে। কি করব বলুন, কথাগুলো তো ঠিকই বলেছে। আজকে তার যদি ধনী বয়ফ্রেন্ড থাকতো তাহলে তো আর এমন কষ্ট পেতে হতো না তাকে। দেখ রাইসা, তুই কিন্তু আজকে ভাইয়ার সাথে খুব খারাপ ব্যবহার করলি। সে কিন্তু তোর টাকাটা ঠিকই জোগাড় করেছে, তার যতটা কষ্ট হোক না কেন। হ্যাঁ রে, আমার তখন টাকার চিন্তায় মাথা ঠিক ছিল না, তাই যা নয় তাই বলেছি। ও খুব কষ্ট পেয়েছে, কারণ ও সহজে মন খারাপ করে না। ওর থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তাই করিস। যাদের নিজের সংসার চালাতে হিমশিম খায় আর সেই কিনা তোর স্বপ্ন পূরণের দায়িত্ব নিচ্ছে, তাও তুই কষ্ট দিচ্ছিস। আমি হলে তো মাথায় তুলে রাখতাম। শোন, মাথায় তুলে রাখলে ভুলে যদি পড়ে যায় তখন কি হবে? তাই মাথায় না তোলাই ভালো। তোর সাথে কথাই বেড়ে উঠবো না, তাই চল কথা বাদ দে, বাসায় যাই। আমিও দোকানে এসে গেছি, কোনো কাজেই মন করতে পারছি না, শুধু রায়সার বলা কথাগুলোই মনে পড়ছে। তখনই
এই রাসেল, তোর আজকে কি হয়েছে? শরীর খারাপ নাকি? সে সকাল থেকে দেখছি কেমন করতেছিস, আমার দিকে তাকিয়ে বল। না চাচা, তেমন কিছু না, এই আর কি, আমি ঠিক আছে। না, কোনো কিছুই ঠিক নাই। তোর আজকে আর দোকানে থাকতে হবে না, তুই বরং বাড়িতে চলে যা। আজকে তোর ছুটি। আসলে আমাকে খুব বেশি ভালোবাসে। তারপর দোকান থেকে বাসায় চলে আসতে নিচ্ছি, তখনই রায়েশ আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো। জান, আমি খুব দুঃখিত। আমার তখন মাথা ঠিক ছিল না, টাকা চিন্তায়। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে তোমার কোনো দোষ নেই, সব আমার দোষ। আর রাগের সময় কেউ মিথ্যে কথা বলে না। চলো না, আমরা আজকে একটু ঘুরে আসি। তোমার হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে পথ চলতে পারি না? তারপর সব রাগ পানি করে ফ্রিজে রেখে রায়েশের কথাই ঘুরতে যাওয়ার জন্য রাজি হলাম। আর আমরা ঘুরতে যাওয়ার জন্য তো আর মোটর সাইকেল পাবো না, তাই রিক্সা আমাদের সম্বল। একটা রিক্সা দেখে দুজনেই উঠে বসলাম। এই, তুমি এত ওই দিকে বসতেছো কেন? পড়ে যাবে তো। আমার দিকে চেপে বসো। বিয়ের আগেই আমি বিধবা হতে চাই না। যাক, আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া যে আমার কথা কেউ এত ভাবে। এই প্রথম কোনো মেয়ের সাথে এক রিক্সায় ঘুরতে বের হলাম, ভালোই লাগছে, আবার কেমন কোন ফিল করছি। যাই হোক, অবশেষে আমরা একটা পার্কে চলে আসলাম। আমি আর রায়েশা একটা গাছের নিচে বসে আছি। আমি রায়েশাকে বাদাম দিচ্ছি আর রায়েশা আমাকে দিচ্ছে। কি প্রেম জমে একেবারে ক্ষীর। হঠাৎ আব্বুর বলা কথাগুলো মনে পড়ে গেল, তাই রায়েশাকে বললাম, আচ্ছা রায়েশা, আমি একটা কথা বলতে চাই, তুমি কি শুনবে? হ্যাঁ হ্যাঁ, বলো কি বলতে চাও। আমি তোমার কথা মতোই চলে আসলাম তোমার কাছে। আমার বাবা ঠিক করেছে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেবে। তিনি চান না আমরা এই হারাম ভাবে প্রেম লীলায় লিপ্ত থাকি। কথাটা শোনার পরেই রায়েশার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। কি বলো এসব? তোমার মাথা ঠিক আছে তো, নাকি নেশা করে এসেছো? আমি এখন কোনো বিয়ে করলে আমার পড়ালেখা কি হবে? আর আমার ছোট থেকে দেখে যাওয়া স্বপ্নটাও ভেঙে চুরমার হয়ে যাবে। হ্যাঁ রায়েশা, কিন্তু কথাটা তো ঠিকই বলেছেন না, বিয়ে করলে হয়তো ওর লেখাপড়া বেশি ক্ষতি হতে পারে। আচ্ছা, বিয়ের পরেও তো লেখাপড়া করা যায়, তাই না? তাহলে তুমি মানা করছো কেন? এই কথা জবাবে রায়েশা এমন একটা কথা বললো যা শুনে আমার তো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? শোনো, আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার সুখের জন্য আমি আমার সুন্দর ভবিষ্যৎটা গলা টিপে হত্যা করতে পারবো না। রায়েশার কথা শুনেই তো আমার গলাটা শুকিয়ে এলো। ভালোবাসতে পারবে অথচ বিয়ে করবে না, এটা কেমন কথা, তাই না? আচ্ছা রায়েশা, এখন তো বিয়ে করে আমার বাড়িতে তোমাকে নিয়ে আসছি না, তাহলে কি সমস্যা? শোনো, এখন যদি শুধু কাবিন করে রাখো তাহলে আমি রাজি আছি। আর যদি বিয়ের কাজ পুরোপুরি কমপ্লিট করতে চাও তাহলে এই বিয়ে করতে পারবো না। এটা আমার শেষ কথা। বলে রায়েশা হন করে চলে গেল, আমাকে কোনো কথা বলা বা বাধা দেওয়ার সুযোগ না দিয়ে। আমার মনে শুধু একটাই প্রশ্ন বারবার, রায়েশা এমন কেন করছে? আমাকে ভুলে যাবে না তো? এইসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে আসছি, তখন পিছন থেকে আমার নাম ধরে ডাক শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখলাম আমার বন্ধু হালিম। আরে বলিস না, এটা চিন্তায় আছি, বুঝতে পারছি না কি করলে ভালো হবে। সব খুলে বল তো, কি হয়েছে তোর, যার জন্য এতটা চিন্তা করতেছিস? তুই তো জানিস আমি রায়েশাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। হ্যাঁ, এই কথাটা শুধু আমি কেন, এই গ্রামের প্রায় সব মানুষরাই জানে। আর রাইসা তো তোকে অনেক ভালোবাসে, দুই পরিবারের সবাই রাজিও আছে। তাহলে সমস্যা কোথায় এখানে? আরে সেইটাই তো চিন্তা, বাবা বলেছে আমাদের বিয়ে দেবে, তো রায়েশা এখন বিয়ে করবে না, বড় জোর শুধু বিয়ের খাবিনটাই করে রাখবে। আরে গাধা, এতে এত চিন্তা করতে হবে নাকি? তার পড়াশোনা ক্ষতি হবে ভেবে এই কথা বলছে। তুই ওর স্বপ্নকে বাঁচিয়ে রাখতে শুধু কাবিন করে রাখ, তখন তো রায়সা আমাদের ভাবি হয়ে গেল, আর হারিয়ে তো আর যাচ্ছে না। তারপর দুই বন্ধু অনেক সময় এভাবে কথা বলে দাদার বাসায় চলে গেলাম। দুপুরে গোসল করে খাবার খেয়ে বিকেলের দিকে বাড়ির পাশে দোকানের সামনে এসে বসলাম। উদ্দেশ্য বন্ধুরা মিলে গেম খেলবো, মনে ফ্রি ফায়ার প্রায় প্রতিদিন খেলি। প্রায় অনেক সময় খেলে বন্ধুরা সবাই মিলে যমুনা নদীর পাড়ে ঘুরে সন্ধ্যায় বাড়ি ফিরে আসলাম। এই পেয়েছে
এখন টিভি দেখার সময় নাকি? দেখতে পাচ্ছিস না আর কিছু সময় পরে মাগরিবের আজান হবে? মাথায় কাপড় দে। একটু জারি দিয়েই বললাম। ভাইয়া আমি তো জানি আর আমার ভালোর জন্য বললি, তাই ঠিক আছে। এই জন্য কালকে আমার জন্য কোন আইসক্রিম নিয়ে আসবি? আরে বাহ, উপকার করি পকেট ফাঁকা করার ধান্দায় পড়ে গেলাম। যাই হোক, আমি তো পিচ্ছি বোন, ও তো খাবেই। তারপর খুনসুটি ভালোই খুললাম। তারপর রাতের খাবার খেতে বসে আজকে রাইসার সাথে কথা বললাম। আপনারা তো জানেন, তাই নতুন করে আর বললাম না। এটা কেমন কথা? বিয়ে করেও তো পড়ালেখা করতে পারবে, যেহেতু সে পড়তে চায়, আর গরিবের ঘরের বউ হয়ে আসবে। এত পরে কি হবে? আবু, আজকের যুগে কি লেখাপড়া না করে উপায় আছে নাকি? হোক না সে মেয়ে বা ছেলে, ধনী বা গরিব, মনে রেখো শিক্ষা এই জাতির মেরুদণ্ড। রাসেল তো ঠিকই বলেছে, আমরা রিয়াকে পড়াইতেছি, তাহলে রাইসা কেন পড়বে না? ভাগ্য খারাপ, তাই ব্রেন ভালো থাকা সত্ত্বেও টাকার অভাবে আমার ছেলেটাকে পড়াতে পারি নাই। আম্মু, তুমি কান্না করবে না কিন্তু, বলে দিলাম। সব আমাদের কপালেই ছিল। আর সব থেকে ভালো কথা, আল্লাহ যা করে সবার ভালোর জন্যই করে। আর ভাবি যখন চাচ্ছে এখন বিয়ের কাজ পুরো না করে শুধু এই তো আমার পড়ালেখা জানা মিষ্টি মেয়ে ভালো একটি সিদ্ধান্ত দিয়েছে। এইভাবে আরো কথা বলে খাবার পর্ব শেষ করে রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আবার নিত্যদিনের মতো কাজে গেলাম। এখন আবার ওভার টাইম করতে হয় অন্য কাজে, কেননা রাইসার পড়ালেখার সব খরচ আমাকেই দিতে হয়। আচ্ছা রাসেল, তোর বাবা আমাকে বলল তোর নাকি বিয়ে ঠিক করছে রাহানের মেয়ে রাইসার সাথে, তাও শুধু কাবিন করে রাখবে বলে। চাচা, আপনি ঠিকই বলে শুনেছেন। আসলে সরাসরি বিয়ের সব কাজটাই করে ফেলতাম, কিন্তু রাইসার পরের ক্ষতি হবে ভেবে শুধু কাবিনটাই করে রাখতে চাইছি। ওর অনেক স্বপ্ন ডাক্তারি পড়ার। শোন, ও পরে সেটা ভালো কথা, কিন্তু বিয়ের পরেও তো পড়াশোনা করতে পারবে। দেখিস পরে যেন তোকে ফাঁকি না দেয়। কি যে বলো না চাচা, রাইসা আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া থাকতেই পারবে না। শোন রাসেল, ভালোবাসা এমন একটা জিনিস যা দেখা যায় না, পরিমাণ কত কিন্তু ঠিক অনুভব করা যায়। আর সব মেয়েরা এক না, কিছু কিছু মেয়ে আছে যারা টাকার কাছে ভালোবাসা কিছুই মনে করে না। দোয়া করি তোদের ভালোবাসা যেন এমনটা না ঘটে। এইভাবে অনেক কথা বললাম, সারাদিন অনেক কাজ করে রাতে বাড়ি আসলাম। এসে শুনতে পারলাম কালকে নাকি রাইসা আর আমার কাবিন হবে। বাবা আর রাইসার বাবা ঠিক করেছেন, তাই আজকে আর রাইসার সাথে আমার কোনো যোগাযোগ হলো না। রাতে খাবার খেয়ে শুয়ে এইসব কিছুই ভাবছি। ইস, কালকে রাইসা আমার হবে, খুব আপন না হলেও অর্ধেক অধিকার তো পাবো, সেটাই আমি খুশি। আর ভাবতেই অবাক লাগে, রাইসাও একদিন ডাক্তার হবে, আমার গ্রামের সব মানুষকে চিকিৎসা করবে। এইসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়েছি সেই দিকে আমার কোনো খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙে ফজরের আজানের মিষ্টি শব্দে, তাই আর শয়তানের প্রতারণায় না পড়ে উঠে গিয়ে মসজিদ থেকে নামাজ পড়ে আসলাম। এইভাবে চলে গেল অনেক সময়, আর হয়ে এলো রাইসাদের বাড়িতে যাওয়ার সময়। খুব বেশি লোক যাবে না, আমার বন্ধুরা আর কয়েকজন মুরব্বী, ব্যাস এরাই। গরিবরাই গরিবের মর্যাদা বোঝে। বাবা, আমাদের তো আর ভালো কোনো গাড়ি নিয়ে যাওয়ার কোনো সামর্থ্য নেই, আর বাড়িও তো দূরে না, তাই সিএনজি নিয়ে যাই। বাবার মন খারাপ করো না, এগুলোতেই আমি খুশি। আমাদের তো আর এমন কপাল না যে হেলিকপ্টার করে বিয়ে করতে যাব। তারপর সবাই রায়সাদের বাড়িতে চলে আসলাম। খাবার পর্ব শেষে বিয়ের কাবিনটা সেরে ফেললাম। তারপর সবাই রায়সাকে দেখতে গেল। আজ রায়সাকে বিয়ের সাজে একটু বেশি সুন্দর লাগছে। এমনিতেই ডানা খাটা পরি, তার উপরে আবার লাল টুকটুকে বেনারসি শাড়ি। আচ্ছা, আপনারা জানলে আমাকে একটু বলবেন তো, যে মেয়েরা বিয়ের দিন এত পোশাক থাকতে শুধু লাল বেনারসি পরে কেন? কিছু মনে করবেন না কিন্তু। তারপর সবাই যার যার মতো চলে গেল, শুধু আমি থাকলাম কিছু সময়ের জন্য, কারণ কালিমা পরে তো আর বিয়ে হয়নি যে থাকবো। রায়সা, আমার এইটুকুই সামর্থ্য হয়েছে তোমাকে দেওয়ার জন্য, যদি তুমি গ্রহণ করতে। এই কটা বাটন মোবাইলটা হাতে দিয়ে। এই মোবাইল তুমি আমার জন্য এনেছো? আচ্ছা রায়সা, এখন যাও, তোমার ড্রেস পরিবর্তন করে এসো। আমি জানি তোমার অনেক খারাপ লাগছে এমন ভাবে থাকতে, আর ড্রেসটা অনেক ভারী, সাথে কিছু জুয়েলারি। আচ্ছা যাচ্ছি। মনটা ভার করে বলো, মনে হলো তার মনে অনেক কষ্ট লুকিয়ে আছে।
বাবা জীবন, আমার মেয়েটা ছোট থেকে মায়ের আদর পায়নি। আমি অনেক যত্ন করে ওকে বড় করেছি, কখনো কষ্ট পেতে দেইনি। নিজে না খেয়ে থেকেছি, তবুও মেয়েকে না খাইয়ে রাখিনি। দয়া করে আমার মামুনা মেয়েটাকে কোনোদিনও কষ্ট দিও না। আমার কাছে এসে কেঁদে কেঁদে বলল। আসলে বাবার মা নামক মানুষগুলো এমনিই হয়, নিজে হাজার কষ্ট সহ্য করবে কিন্তু সন্তানের কষ্ট সহ্য করবে না। বাবা এভাবে বলবেন না, আমি কথা দিলাম কোনোদিন রায়শাকে কষ্ট দিতে দেবো না বলেই আমাকে বুকে চড়িয়ে নিল। এইভাবে অনেক কথা বললাম, পরে সবার থেকে বিদায় নিয়ে বাড়িতে আসার জন্য রওনা দিলাম। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি, ঠিক তখনই দেখতে পেলাম একটা প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করলো। দেখে মনে হচ্ছে দুর্ঘটনাটা বেশি বড়, তাই এগিয়ে গেলাম আর তাড়াতাড়ি করে লোকটাকে বাইরে বের করে আনলাম। বাইরে বের করে তার মুখের দিকে তাকিয়েছি, আর যা দেখতে পেলাম তাতে আমি অবাক। কেননা লোকটা সেই লোকটা ছিল এই দেশের নামকরা একজন। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? শ্বশুর বাড়ি থেকে বাড়িতে আসছি হেঁটে হেঁটে। আসলে রায়সের বাড়ি থেকে আর আমাদের বাড়ি একই গ্রামে হওয়ায় শ্বশুর বাড়ি যেতে আর গাড়ি ভাড়া করতে লাগে না। আপনারা আবার ক্ষিপ্টে মনে করবেন না আমাকে। রাস্তা দিয়ে আনমনে হেঁটে হেঁটে আসার সময় লক্ষ্য করলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে আর মোবাইল নিয়ে অনলাইনে ফেমাস হওয়ার জন্য ভিডিও করছে। আসলে আমাদের সমাজের কিছু কিছু মানুষগুলো বড়ই অদ্ভুত, তাই না? কেউ বিপদে পড়লে তাকে সাহায্য না করে মজাটাই বেশি করে। আমি এগিয়ে গেলাম। আচ্ছা ভাই, এখানে দেখতে পাচ্ছেন যে একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে তাকে সাহায্য না করে মজা নিচ্ছেন? একটা লোককে উদ্দেশ্য করে বললাম। দেখুন ভাই, আমি এই লোকটাকে সাহায্য করি আর পুলিশ এসে নানান রকমের কথা জিজ্ঞেস করুক, এটা চাই না বলে চলে গেল। আমি আর কিছু না বলে গাড়ি থেকে লোকটিকে বের করে তার নিঃশ্বাস চেক করে দেখলাম এখনো বেঁচে আছে। তাই আমি তাড়াতাড়ি করে একটা গাড়ি ডেকে লোকটিকে হাসপাতালে নেওয়ার জন্য যখনই তাদেরকে ফিরে তাকাই তখন আমি অবাক। কেননা এই লোকটি ছিলেন একজন নামকরা ডাক্তার, সাথে বিজনেসম্যান শফিকুল ইসলাম। আমি এটা ভেবে পাচ্ছি না, এত বড় লোক মানুষ তাও নিজে গাড়ি কেন চালায়? যাক, এইসব পরেও ভাবা যাবে। তাই আমি দ্রুত তাকে সিরাজগঞ্জের একটা হাসপাতালে নিয়ে আসলাম। ডাক্তার, ডাক্তার কোথায়? এদিকে আসুন, এই লোকটার অবস্থা খুবই খারাপ। আমার চিল্লাচিল্লিতে ডাক্তার সহ কিছু সেবিকা আসতো। এই এত জোরে জোরে ডাকতেছে কেন? জানো না এটা একটা হাসপাতাল? দেখুন ডাক্তার, এইসব দেখার আগে আপনার উচিত এই লোকটার সঠিক চিকিৎসা করা। এর অবস্থা খুবই খারাপ। ওইখানে থাকা সবাই আমার কথা ঠিক মনে করে আর কিছু বললো না, বরং ডাক্তারকেই বললো চিকিৎসা করতে। তারপরে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয় রোগীকে, মানে শফিকুল ইসলামকে। এখন আমি এর পরিবারের লোকদের কি করে খবর দেব? তখনই মনে পড়লো রাস্তায় তার একটা কার্ড পড়েছিল, তাতে একটা নাম্বার লেখা। আমি দেরি না করে সেই নাম্বারে ফোন দিলাম। কল হচ্ছে কিন্তু কেউ ফোন ধরছে না। একবার দেওয়ার পরে কেটে গেল, দ্বিতীয়বার দিতেই কল রিসিভ হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? কণ্ঠ শুনে বুঝতে পারলাম একটা মেয়ে। ওয়ালাইকুম আসসালাম, আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম। এই নাম্বারটা একটা লোকের কাছে পেয়েছি, আর লোকটার নাম বোধহয় শফিকুল ইসলাম। আপনি তাকে চেনেন? হ্যাঁ, সে তো আমার বাবা, আর আমি তার একমাত্র মেয়ে ঐশী। বাবা আজকে সিরাজগঞ্জ গেছে একটা জরুরি কাজে। কিছু কি হয়েছে নাকি? আসলে কি করেছে বলি, আপনার বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আমি সিরাজগঞ্জ এই হাসপাতালে নিয়ে এসেছি। আপনারা আসুন তাড়াতাড়ি। আপনি একটু বাবার পাশে থাকেন, আমরা আসছি। আর আপনার নাম্বারে কিছু টাকা দিচ্ছি, যদি ওষুধ কিনতে হয় কিনে নেবেন। আপুর কথাটা শুনে একটু কষ্ট পেলাম, তাই বললাম, আপু গরিব হতে পারি, ছোট লোক না। দেখুন, আমি এটা ভেবে বলিনি, যদি আপনার কাছে টাকা না থাকে তাই বলছি, সরি। আচ্ছা ঠিক আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন বলে ফোনটা কেটে দিলাম। তখনই পিছন থেকে ডাকলো রোগীর নাকি এবি পজিটিভ রক্ত দিতে হবে 2 ব্যাগ। ডাক্তার সাহেব, আমার রক্তের গ্রুপ ওইটাই, আপনি আমার থেকে রক্ত নিন। তারপর আমি রক্ত দিলাম, আর ওষুধ আনতে বলছিল, সব ওষুধ এনে দিয়ে বসে আছি। এইভাবে চলে গেল অনেকটা সময়। রোগীর অবস্থা এখন ভালো, কোনো সমস্যা নেই। ডাক্তার তাকে তো ভালো করেই চেনে নাই, চিকিৎসা ভালোটাই করেছে। বুঝতেই তো পারেন, যার টাকা আর যার লোক, মানে পাওয়ার আছে, আর এই পৃথিবীতে সবকিছুই আছে। আমি এখনো তার সাথে দেখা করিনি, কারণ ডাক্তার বলেছে রোগীর সাথে দেখা করা যাবে না। এইসব আপনাদের বলছি যে তখনই আমার পকেটে থাকা মোবাইলটা টুং টুং করে বেজে উঠলো। তাই মোবাইলটা বের করে দেখি যে
ঐশী আপু। হ্যালো আপু, বলুন কি কারণে ফোন দিলেন? আমরা আপনার দেওয়া হাসপাতালে চলে এসেছি, আপনি একটু গেটে আসছেন তো, বলে ফোনটা কেটে দিলাম। বড়লোক মানুষ, বোঝেনি তো, বেশি কথা পছন্দ করে না, তাই মুখের উপরে ঠাস করে ফোনটা কেটে দিল। কি আর করার, আমি ভদ্র ছেলের মতো সেইখানে চলে আসলাম। কিন্তু আমি বাইরে এসে সামনে তাকিয়ে তো অবাক, কেননা 5টা গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। এরা আবার কারা? তাই আমি ফোন দিলাম, আর ফোন ওই গাড়িতে আসা একটা মেয়ে রিসিভ করতে গিয়ে আমাকে দেখে আর রিসিভ করলো না। আপনি তাহলে মিস্টার রাসেল, তাই না? আমি রাশেল। আসুন ভিতরে যাওয়া যাক। আমরা যখন ভিতরে যেতে গেলাম তখনই একটা গাড়ি পুলিশ এসে ঐশী আপুকে সালাম দিল, আর তখন বুঝতে পারলাম ঐশী আপু একজন ডিসি। তাই তো বলি, এতগুলো বডিগার্ড কেন। তারপর আমি তাদের হাসপাতালের যেই রুমে আঙ্কেল আছে সেই রুমের সামনে নিয়ে আসলাম। ডাক্তাররাও সবাই এসে হাজির, আর আমি কত ডাকার পরে এসেছিল। একেই বলে পাওয়ার। দেখতে আমার বাবা এখন একটু কি অবস্থায় আছে? দেখুন মিস ঐশী, এখন আপনার বাবা পুরোপুরি ঠিক আছে। 1 সপ্তাহ এখানে থাকলেই বাসায় নিয়ে যেতে পারবেন। তবে হ্যাঁ, এই ছেলেটা যদি সঠিক সময়ে আপনার বাবাকে হাসপাতালে নিয়ে না আসতো তাহলে আপনার বাবা মানে সফিকুল স্যারকে বাঁচানো সম্ভব হতো না। ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হয়তো তুমি যা করেছো এমনটা কেউ করতো না। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আরে আপু, আমাকে যখন ভাই বলে দেন তাহলে এইসব কেন বলছেন? একটা ছেলে কি তার চোখের সামনে বাবাকে মরতে দিতে পারে? তখনই পাশ থেকে একটা মহিলা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তার ভাষা আমার কাছে নেই। দোয়া করি অনেক বড় হও। আচ্ছা আপু, আমি এখন তাহলে বাড়িতে যাই, সন্ধ্যা হয়ে গেছে। রাতে আবার আপনাদের জন্য খাবার নিয়ে আসতে হবে। আরে ভাই, তোকে খাবার আনতে হবে না, আমরা হোটেল থেকে খাবার নিয়ে নেব। তুই বরং আম্মুকে সাথে নিয়ে গাড়ি নে। সকালে আসিস, আম্মু এখানে থাকতে পারবে না। না আপু, এটা আমি হতে দেবো না। আমি এখন তোমাকে আর আম্মুকে বাড়িতে রেখে আমি এইখানে থাকবো। ভাই হয়ে কি তোমাদের জন্য এইটুকু করতে পারবো না বলো? আমার কথার জবাবে কিছুই বলতে পারলো না, আর তারাও ভেবে দেখলো আমার সাথে যাওয়াটাই। তারপর গার্ডদের রেখে আমি তাদের নিয়ে আমার বাসায় চলে আসলাম, আর আসার সময় বাড়িতে ফোন দিয়ে আব্বা মাকে সবকিছু বললাম, আর আপুদের নিয়ে আসছি সেটাও বললাম। অনেকটা সময় পরে আমি বাড়িতে চলে আসলাম। আপু গাড়ি আর সামনে যাবে না, এখানে রেখে চলে চলো। আচ্ছা ভাই, তাহলে চলো আমরা এখান থেকে বাকিটুকু পথ হেঁটে যাই। আমার সাথে এরকম ধনী মানুষ দেখে সবাই তাকিয়ে আছে, আবার কেউ কেউ জিজ্ঞেসও করছে কারা এরা। সবাইকে বলে আমি বাড়ি চলে আসলাম। আপু, আম্মু, এটা আমার আপু, নাম ঐশী, আর এই হলো আম্মু। তারপর সবাই পরিচিত হয়ে নিল। আপু গরিবের বাড়িতে এসেছো, থাকার ভালো কোনো ব্যবস্থাও নাই, দেখতেই তো পাচ্ছ। তাই কিছু মনে করো না। ভাই রে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তোর মতো একটা ভাই পেয়েছি। আপু, আমাদের তো দুলা ভাইয়ের কথা বললে না? ও তাই তো, তোমাদের তো তার কথা বলাই হয়নি। আমার একটা ছেলে এবার ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 5-এ পড়ে, আর তোমার দুলাভাই ব্যবসার কাজে আমেরিকায় গেছে। তাহলে ঠিক আছে, আজ থেকে তুমি আমার বড় মেয়ে। এইভাবে অনেক কথা বললাম, রাতে সবাই মিলে কথা বলতেছি তখন। আচ্ছা ভাই, তুই একটু ভালো না, বিয়ে করছিস অথচ এখন পর্যন্ত আমাকে মিষ্টি ভাবিটাকে দেখালি না। আপু, ওর কথা তো মনেই ছিল না। দাঁড়াও, আমি শ্বশুর মশাইকে বলি রায়েশাকে সাথে আমাদের বাড়িতে আসতে। আচ্ছা ঠিক আছে। তারপর আয়েশাকে ফোন দিয়ে সবটা খুলে বলে। আচ্ছা আপু, আমি তাহলে এখন যাই, আবুর কাছে তোমরা থাকো। তারপর আমি আবার হাসপাতালে চলে আসলাম। হাসপাতালে এসে শুনতে পারলাম যে আমি এখন রোগীর সাথে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আমি হাসপাতালে এসে ডাক্তারের কাছ থেকে জানতে পারলাম যে এক্ষুনি রোগীর সাথে দেখা করতে পারবো। তো আপনারাই বলুন, এর কেস বাক্কা চালিয়ে মেলকার আতি হো। আমি ধীরে ধীরে রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। দেখতে পেলাম ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলছে, আর আমাকে দেখেই বলল, হে ইয়াং ম্যান, এসে গেছো? ডাক্তার সাহেব আপুদের রেখে আমি চলে আসলাম। একা একা তো আর ওইখানে আঙ্কেলকে রাখতে পারি না। আমার কথা শুনে দেখলাম আঙ্কেল তাকিয়ে আছে।
ও স্যার, আপনাকে তো বলাই হয়নি, এই ছেলেটি আপনাকে হাসপাতালে নিয়ে এসেছিল বলে এখনো দুনিয়ার আলো দেখতে পারছেন। বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার নাম কি বাবা, আর কি করো? এইভাবে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আমি শুধু দায়িত্ব পালন করেছি। আপনি না হয়ে অন্য কেউ হলে তো আমি এমনটাই করতাম। আমার নাম রাসেল, একটা মুদির দোকানে কাজ করি। ও আচ্ছা, ভালো। তা আমার বাড়িতে কি খবর দিতে পেরেছিলে? তারপর তাকে সবটা খুলে বললাম। এইভাবে দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হলো। আমার বাড়ির সবাই আপুদের সাথে হাসপাতালে চলে আসলো, সাথে কিন্তু রায়সাও এসেছে। বাবা, এখন কেমন আছো? খুব কষ্ট হচ্ছে তাই না? মারে, এভাবে কান্না করিস না। দেখ, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আপুর চোখের পানি মুছে দিয়ে বলল। তারপর সবার সাথে পরিচয় হয়ে নিল, আর আপুও বলে দিল আমি তার ভাই। আর আঙ্কেলও কড়া করে বলে দিলেন তাকে আব্বু বলে ডাকতে। একটু পর রায়সাকে দেখে আব্বু। আচ্ছা, সবার সাথে তো পরিচয় তো হলাম, কিন্তু এই মেয়েটাকে? তখন সবাই আব্বুর বলা মেয়েটির দিকে তাকায়। আরে এটা তো রায়সা। আসলে রায়সা ওয়াশরুমে গেছিল। বাবা, তোমাকে তো বলাই হয়নি, এটা তোমার আদরের ছেলের বউ, মানে রাসেলের বউ রাইসা। আরে বাহ, আমার বৌমা তো অনেক মিষ্টি। আয় মা, কাছে আয়। আর তখন রাইসা কাছে গিয়ে আব্বুর পা ধরে সালাম করলো। বাবা তখনই তার গলা থেকে একটা সোনার চেন খুলে গলায় পরিয়ে দিল। বেঁচে থাক মা, বেঁচে থাক। এইভাবে চলে গেল হাসপাতালের ডাক্তারদের কথা মতো 1 সপ্তাহ। এখন আপুরা ঢাকায় চলে যাবে। আমি হাসপাতালে এসেছি তাদের বিদায় জানাতে। ভাই, তুই আমাদের সাথে চল, এই কয়েকদিনে তোকে আপন করে নিয়েছি। আপু, আমি আরেকদিন যাবো, এখন তো যাওয়া সম্ভব না। সামনে রায়সার পরীক্ষা, আর রায়সার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে আমাকে অনেক অনেক টাকা রোজগার করতে হবে। আর ছেলের বউ ডাক্তারি পড়বে, তাতে টাকার সমস্যা হবে কেন? আমার কি টাকা কম আছে নাকি? আপু, ঠিক সেটা না, আমি চাই আমার যোগ্যতায় রায়সাকে ডাক্তারি পড়াতে। দোয়া করি বাবা, তোর মনের আশা আল্লাহ পূরণ করুক। বলেই আমার থেকে বিদায় নিয়ে সবাই চলে গেল। আমি আমার বাড়িতে চলে আসলাম, মনটা একটু খারাপ। আসলেই তাদের মনটা অনেক ভালো। এই কয়েকদিনে বুঝতে পেরেছি টাকা থাকলে সবাই অহংকারী হয় না, কিছু কিছু মানুষ ভালোবাসারও পূজারি হয়। এইভাবে দেখতে রায়সার পরীক্ষার দিন এলো, মানে আগামীকাল থেকে পরীক্ষা শুরু আর কি। অনেকদিন হলো আমার রায়সার সাথে কথা হয় না, দেখা তো দূরেই থাক। আমি দেখা করলে বা কথা বললে তার নাকি পড়াশোনার ক্ষতি হবে। আমিও বোকার মতো রায়সার সব কিছুই মেনে নিই, তাছাড়া কিছুই করার নেই আমার। বিকেলে রায়সা এসে আমার বাবা মার থেকে দোয়া নিয়ে গেল, কিন্তু আফসোস আমার সাথে একটা কথাও বললো না। এইটা ভেবেই চোখ থেকে 2 ফোঁটা নোনা জল বের হলো। কাউকে বুঝতেই দিলাম না, পরে হয়তো ঠিক হয়ে যাবে। এখন তার উপরে পরীক্ষার চাপ। কাল থেকে আমাকে রায়সার সাথে যেতে হবে, শ্বশুর মশাই করা গলাই করে দেবেন। কিন্তু রায়সা একটা বারের জন্য বললো না। সকালে রায়সাদের বাড়িতে গিয়ে বসে আছি, আর মহারানীর আসার কোনো নামই নেই। অনেকটা পরে চলে আসলো। আমি তো হারিয়ে গেছি তার সৌন্দর্যের মায়ায়। আজকে একটু বেশি সুন্দর লাগছে তাকে। এত সাজার কি আছে আমি বুঝি না বাপু, কিন্তু আমার রায়সার সাজ পছন্দ হলো না, কারণ রায়সা বোরখা পরেনি। তাই আমি বললাম, রায়সা আমি বলি কি, এমন সাজ না সেজে যদি বোরখা পরে নিত তাহলে অনেক সুন্দর লাগতো। আমার এই কথাটা বলার পরে রায়সা এমন একটা কথা বলবে তা আমি কল্পনাও করতে পারি নাই। তুই যে বোরখা পরতে বলি, তুই কি বোরখা কিনে দিয়েছিলি? সেই মোড় তোর কি আছে নাকি? সবাই পরীক্ষার জন্য কত জিনিস পায়, আর আমার পোড়া কপাল। তার কথার জবাবে আমার কোনো জবাব নেই, কারণ ঠিকই আছে। তাই আর কিছু বললাম না, রায়সাকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে চলে আসলাম। তুমি আমার পাশে পাশে থাকবে না, সবাই কি বলবে? তাই তুমি একটা দোকানে বসে থাকো, আমি পরীক্ষা শেষ হলে তোমার কাছে আসবনি। কোনো কিছু না ভেবেই একটা টং দোকানে এসে বসে বসে তার আসার পথে চেয়ে থাকলাম। তখনই আপু ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আমি ভালো আছি ভাই, তোর কণ্ঠে এমন শোনাচ্ছে কেন? আমার জোরাজোরিতে ভাই রাইসা বলা কথাগুলো সব বললো, কিছু লুকিয়ে রাখতে পারলো না। কি এত বড় কথা বলেছে তোকে? আর কিছু মনে করিস না ভাই, সব মেয়েরই তো আশা থাকে, তাই আবেগ সামলাতে না পেরে বলেছে।
হ্যাঁ আপু, আমি তো সবকিছুই বুঝি। তারও তো বোঝা উচিত যে কেমন ঘরে তার বিয়ে হয়েছে। একটু কাঁদো গলায় বললাম। ভাই আমার কান্না করিস না, আমি থাকতে আমার ভাইয়ের কথা শুনবে এটা হয় না। তোর বিকাশে দেখ 20,000 টাকা পাঠিয়েছি, যাওয়ার সময় রাইসার পছন্দের জিনিস নিয়ে যাবি। ভাইকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিলাম, কারণ আমি জানি ভাই কি বলতো। দেখতে অনেকটা সময় ফুরিয়ে পরীক্ষা শেষ হয়ে গেল, আর রায়সাও চলে আসলো। আজকে পরীক্ষা কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে, চলো বাড়িতে যাওয়া যাক। না চলো আজকে একটু শপিং মলে যাই, তোমাকে কিছু কিনে দেবো। আমার কথা শুনে রায়সা অবাকই হলো, এটা ভেবে যে আমি টাকা কোথায় পাচ্ছি। তুমি টাকা পাবে কোথায়? তারপর কোনো কিছু না বলেই শপিং মলে এসে রায়সার পছন্দের দুটো বোরখা আর দুটো 3 পিস সাথে কি জিনিস কিনে দিলাম। এইদিকে রায়সা মনে মনে ভাবছিস, রাসেলের জন্য যদি একটা কিছু পছন্দ করে দিতাম তাহলে অনেক খুশি হতো। না, এই খেয়ে তা আবার ভালো কি পড়বে। তারপর রায়সাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে রায়সার সবগুলো পরীক্ষা শেষ হয়ে গেল। এখন শুধু রেজাল্টের অপেক্ষা। একদিন আমি পুকুর পাড়ে বসে আছি বন্ধুদের সাথে, তখন রায়সা আসলো। ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু এইদিকে আসো। তারপর আমি রায়সার সাথে চলে আসলাম। হ্যাঁ রায়সা বলো, কি জন্য ডেকেছো? কি করেছে বলি, আমার তো কয়েকদিন পর রেজাল্ট দিবে, তাই আমার অনেক চিন্তা। তাই তুমি এই কয়েকদিন আমার সাথে কোনো যোগাযোগ করবে না। আমিও আর কি করি, এইসব নীরবে দেখেই বাইরে কি সামনে যাই হয়। এদিকে রাইসা, তুই কিন্তু ভাইয়ের সাথে একটু বেশি করছিস। তোর জন্য সব কিছুই করছে, তোর কোনো চাহিদা অপূর্ণ রাখে না। এই সম্পর্কে তুই কোনো কথা বলিস না, ভালো লাগে না, চল বাড়িতে। তারপর কেউ কোনো কথা বললো না, বাড়িতে চলে আসে। এদিকে দেখতে দেখতে রায়সার রেজাল্ট দেওয়ার দিন চলে আসলো। আমারও অনেক খারাপ লাগছে, না জানি কি হয়। রায়সার নিষেধ থাকা সত্ত্বেও আমি ফোন দিলাম, কারণ এত সময়ে রেজাল্ট প্রকাশ হয়েছে, তাহলে রায়সা এখনো জানালো না কেন? হ্যালো রায়সা, কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, কেন ফোন দিয়েছো? রেজাল্ট তো অনেক আগেই প্রকাশ হয়েছে, কিন্তু তুমি তো কিছুই বলছো না, তাই ফোন দিলাম। আরে সবাইকে জানিয়েছি, আর একে তো জানানোর কথাই মনে নেই। মনে মনে বলল, হ্যাঁ আমি গোল্ড মেডেল A+ পেয়েছি আর কলেজ টপার হয়েছি। রায়সার কথা শুনে অনেক খুশি হলাম, কষ্ট পেলাম এটা ভেবে যে অনেক আগে রেজাল্ট প্রকাশ হয়েছে আর রায়সা একটাবারের জন্য আমাকে জানায়নি। তাও খুশির নিচে কষ্টগুলোকে চাপা রেখে রায়সাকে বললাম, চলো না আজকে একটু কোথাও ঘুরে আসি। আমার এই কথার জবাবে রায়সা যা বললো সেটাই শুনে তো রায়সাকে ঘুরতে যাওয়ার কথা বলতে এমন একটা কথা বলে যেটা শুনে আমার অনেকটাই খারাপ লাগে। আজকে গরিব বলে কি একটা প্রেমও করতে পারবো না? প্রেম করা কি অপরাধ নাকি? চলুন এগুলো না বলে রায়সার কথা শুনে আসি। আমি কোথাও ঘুরতে যাইতে পারবো না, আর গেলেই বাকি ওই একটা জায়গা বারবার যাইতে মন চায় না। তোমাকে ভালোবেসে আমার জীবনটা পুরোটাই শেষ। আমি রায়সার ওইসব কথাই কর্ণপাত না করে বললাম, আচ্ছা ঠিক আছে, আজকে না হয় চলো অন্য কোথাও থেকে ঘুরে আসি। না, আমি তোর সাথে কোথাও যাব না বলেই ফোনটা মুখের ওপর ঠাস করে কেটে দিল। আমি আর ফোন দিলাম না। এইভাবে অবহেলা নিয়েই কেটে গেল অনেকটা মাস, যার মধ্যে রাইসার মেডিকেলে ভর্তি পরীক্ষাও শেষ হয়ে গেল। এখন আর রায়সার প্রয়োজন ছাড়া আমাকে ফোন দেয় না বা কথাও বলে না। রাস্তায় দেখা হলেও কেমন জানি না দেখার ভান করে চলে যায়, জানি না কেন, কি চাই সে। একমাত্র রায়সা আর আল্লাহ ভালো করে জানে। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি, তখন দেখলাম রায়সা আসছে, তাই ডাক দিলাম, এই রায়সা কোথায় যাচ্ছ আর কেমন আছো? আমার ডাক শুনে মুখটা বাংলার 5-এর মতো করে সামনে আসলো। কোথাও না, এমনি একটু হাঁটছি, আর ভালো আছি। কেন ডেকেছো? আমি কি তোমাকে এতটাই বিরক্ত করে যার জন্য একটু মন খুলে কথা বলো না, আর আমি বললে ইগনোর করে চলে যাবো? তোর আজাইরা কথা শোনার টাইম নাই আমার, গেলাম আমি। এইসব কথা ভাবতে ভাবতে চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো কালকে। কি করবো বলুন, চোখটা আমার হলে কি হবে, সবাই তো পুণ্যের জন্য কাঁদে। এইভাবে দেখতে দেখতে রায়সার মেডিকেল চান্স হয়ে গেল, তাই সে এখন ঢাকাতে যাবে। কিন্তু আমার মনে কষ্ট ছাড়া কিছুই নেই, আবার অনেক ভয়ও লাগছে। যদি রায়সা আমাকে ভুলে যায় তাহলে কি হবে? এইসব কথা ভাবছিলাম, ঠিক তখনই আম্মু এসে বলল, বাবা, রাইসা নাকি কালকেই ঢাকা চলে যাবে।
আজকে এসে আমাদের বাসায় সবাইকে বলে গেল আর দোয়া নিয়ে গেল। মার কথা শুনেই তো আমি অবাক, কেননা রায়সা সবাইকে বলছে আর আমাকে একটাবারের জন্য বলার প্রয়োজন মনে করলো না। রক সাথে অভিমানটা একটু বেশি জমে গেল রায়সার জন্য। তাই আমি আর আগ বাড়িয়ে ফোন দিলাম না, কারণ আমি ফোন না দিলে রায়সা কোনোদিনও ফোন করে খবর নেয় না আমি বেঁচে আছি নাকি মরে গেছি। এদিকে রায়সা ভাবছে, কি ব্যাপার আজকে আমার পাগলাটা ফোন দিচ্ছে না কেন? আমারও যে ওর সাথে কথা না বলে ভালো লাগে না, আমাকে কিছু বলি নাই তার জন্য তো রাগ করেছে। কিন্তু আমার কিছুই করার নেই, কারণ আমি ওর মায়ায় পড়ে গেলে আমার স্বপ্ন পূরণ করতে পারবো না বলেই হাতে থাকা ফোনটা রেখে দিয়ে চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে ফেললো। তখনই রায়সার বাবা আসে আর বলে, মারে এতটা কষ্ট যদি পাস তাহলে রাসেলকে কষ্ট কেন দিস? তোর করা অবহেলা গুলো আমি দেখতে পারি না, রাসেলের যে খুবই কষ্ট হয়। বলে চোখের জল মুছে নিল। বাবা, আমি যে ওকে আপন করে নিতে পারছি না, কারণ ওর মায়ায় নিজেকে জড়িয়ে নিলে আমি স্বপ্ন পূরণ করতে পারবো না বলেই বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মারে এই কথাটা রাসেলকে বুঝিয়ে বললেই হয়তো একটু হলেও কষ্ট কম পেত। না বাবা, আমি জানি ও কেমন, আমি যতই বলি ও শুনবে না, আর এমনটা করার ছাড়া আমার কাছে কোনো অপশন নেই। এভাবে অনেক কথা বললো। পরের দিন সকালে রায়সা ঢাকা যাওয়ার জন্য বের হলো। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তার পথের দিকে চেয়ে, কাছে যাচ্ছি না কারণ কষ্ট সহ্য করতে পারবো না। রায়সা আমাকে ঠিকই দেখতে পারলো, তার চোখে স্পষ্ট জল জমে আছে, তবুও আমার সাথে একটা ঘরে চলেও কথা বললো না, চলে গেল চোখের আড়াল হয়ে। আমি ওখানে ঠায় দাঁড়িয়ে রইলাম। কতটা সময় দাঁড়িয়েছিলাম সেইটা ঠিক মনে নেই। এদিকে রাসেল, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার সাথে কথা বললে আমি যে নিজেকে শক্ত রাখতে পারবো না। তোমার কি শুধু একাই কষ্ট হচ্ছে? কষ্টে যে আমারও বুকটা ফেটে যাচ্ছে। হে আল্লাহ, আমার পাগলটাকে তুমি দেখে রাখো। এইসব ভাবতে ভাবতে পাশে থাকা একটা মেয়ে বলে উঠতো, হাই, আমি রাত্রি আক্তার নোহা। রায়সা একটু বিরক্তির ভাব নিয়ে কথা বলার মুড না থাকা সত্ত্বেও বলল, আমি অনামিকা জান্নাত রাইসা, সবাই আমাকে রাইসা বলেই ডাকে। ও আচ্ছা, আমি ঢাকায় যাচ্ছি মেডিকেলে ভর্তি হতে। আপনি কোথায় যাচ্ছেন? রায়সা নোহার কথা বলে একটু খুশি হলো, কেননা সে একই সাথে পড়তে যাচ্ছে, তাই খুশি মনে বলল, হ্যাঁ, আমিও তো ওই মেডিকেলেই ভর্তি হতে যাচ্ছি। যাক, ভালোই হলো, আমরা একই কাজে যাচ্ছি। এইভাবে তাদের মধ্যে ভাব বিনিময় করতে করতে বাস ঢাকায় চলে আসে, তারাও ঠিক জায়গায় পৌঁছে যায়। আর এদিকে আমি আর কাজে না গিয়ে সোজা বাসায় চলে আসি আর আমার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ি। কিন্তু আমি এইভাবে রুমে ঢুকেছি আবার অবেলায় শুয়ে আছি, এটা আমার ভালো মনে হলো না। তাই কাছে এসে, কিরে, এই অবেলায় এমন করে শুয়ে আছিস কেন? শরীরটা ঠিক আছে তো নাকি? মা, আমার কিছুই হয়নি। রায়সা তুমি একটু মনটা খারাপ করছিল, যাওয়ার সময় একটাবারের জন্য আমার সাথে কথা পর্যন্ত বললো না। মাকে জড়িয়ে ধরে কথাটা বললাম, বাবা, এভাবে ভেঙে পড়িস না। রাইসা হয়তো তোর সাথে কথা বললে নিজেকে ঠিক রাখতে পারতো না, তাই বলেনি। সব ঠিক হয়ে যাবে বলেই চলে গেল। আমিও ভাবতে লাগলাম, হ্যাঁ আম্মু তো সত্যি কথাটা বলেছে, এটাই হয়তো কারণ। আমি শুধু শুধু কষ্ট পেলাম, কিন্তু পরক্ষণে রায়সার করা অবহেলার কথা মনে পড়তে মনটা খারাপ হয়ে গেল। এইভাবে কষ্ট পেয়েও নিজেকে শক্ত রেখে সকল অভিমান বা পকেটে রেখে রায়সাকে ফোন দিলাম। কিন্তু এ কি, ফোন তো রিং হয়ে যাচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। আবার দিতে রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? রায়সার বলা কথাটা শুনে মনটা একটা না অনেকটাই খুশি হলো, কেননা রায়সার আগে কখনো আমি এমন আছি কেউ জিজ্ঞেস করেনি। তাই খুশিতে আত্মহারা আমি। যাইতে কোনো অসুবিধা হয়নি তো? আর কোনো অসুবিধা হলে আমাকে বলবে কিন্তু, ভুলবে না কিন্তু। আরে আমার আসতে কোনো অসুবিধা হয়নি, আর অসুবিধা হলেই তোমাকে জানাবো। আচ্ছা, ঠিক মতো খাবার খেও, কিন্তু আর নিজের শরীরের যত্ন নিও। আচ্ছা বাবা, আমি সব ঠিক মতোই করব। তোমার কথা না শুনে কি আর পারি, কারণ তুমি যে আমার পাগলটা। এমন হাসি বেড়ে যেন এক নিমেষেই বুকে জমে থাকা হাজার কষ্ট মুছে যায়। আমি এইসব ভাবছি তখন, আচ্ছা এখন ফোন রাখি, হ্যাঁ, পরে আবার কথা বলবো নি। কি ম্যাডাম, কার সাথে এমন মিষ্টি সুরে কথা বললেন? বয়ফ্রেন্ড নাকি জামাই?
ওফ, আপনার তো বলে রাখা ভালো, নোহাও বিবাহিত আর আয়েশার সাথে একটা রুমেই থাকে। আরে কি যে বলো না, যার সাথে কথা বললাম সেই আমার বেঁচে থাকার উৎস, আমার কলিজা বয়ফ্রেন্ড, সাথে অর্ধেক স্বামী। অর্ধেক স্বামী কথাটা শুনে নোহা যেন কেমন করে তাকালো, কারণ সে বুঝতেই পারছে না ও অর্ধেক স্বামী আবার কি। আরে এত মন দিয়ে ভাবতে হবে না, আমি জানি তুমি অর্ধেক স্বামী বলছি সেটা নিয়ে চিন্তায় আছো। আসলে আমার আর রাসেলের কাবিন হয়েছে, সেই জন্যই বললাম যে আমার অর্ধেক স্বামী। ও আচ্ছা, আমি মনে হয় হাঁপ ছেড়ে বাঁচলাম, কি সাংঘাতিক চিন্তায় পড়েছিলাম। এভাবে অনেক কথা বলে তারা নিজেদের জিনিসগুলো গোছাতে ব্যস্ত হয়ে পড়লো। এদিকে আমি গ্রামে বসে সময় পার করছি, বাবা মা বোনের ভালোবাসায় আর বন্ধুদের হাসি কান্না গানে, সাথে রায়েশার ভালোবাসা, আদরে, একটু অভিমান, একটু রাগ, একটু অবহেলা, একটু কষ্ট, সব মিলিয়ে যাকে বলে একের ভিতর সব। এভাবে অনেকদিন, মানে একটা বছর পার হয়ে গেল। আমি আর রায়েশা শুধু ফোনেই কথা বলি, কারণ আমিও ঢাকা যাইনি আর রায়েশাও বাড়িতে আসেনি। অনেক দিন হলো আপুদের সাথে কথা হয় না, তাই ফোন দিতে যাব, আর ঠিক তখন আপু নিজেই ফোন দিল। একে বলে ভালোবাসার টান, একজনের মনে আসতেই অপর পাশ থেকে কল হাজির। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, তোমরা সবাই কেমন আছো? অভিমানী কণ্ঠে বললাম। তোর সাথে কথা নেই চা, তুই কবে থেকে কথা বলিস না, আবার কত করে বললাম এসে দেখা করে যা, তাও আইলি না। আরে আপু, আমি তো সবসময় তোমাদের কথাই মনে করি, আরে যাবো এক সময়, আর তোমাদের সবাইকেই আমি সব সময় দেখি। আমাদের কাছে আসলি না, তাহলে অল টাইম কি করে দেখি শুনি? আমি একটু আশ্চর্য হয়ে কথাটা বললাম। আপু, আমার হৃদয়ের সব জায়গায় তোমাদের সাজিয়ে রেখেছি, সেইখানেই দেখতে পাই। এইভাবে অনেক কথা বললাম। এইভাবে দেখতে দেখতে রায়সার পড়া প্রায় অর্ধেক শেষ হয়ে এসেছে। এখন আগে সামনে পরীক্ষা হবে। বলে রাখা ভালো, এখন রায়সার আগের মতো কথা বলে না। আমি বলতে চাইলেও অনেক ইগনোর করে চলে। একদিন আমি ফোন দিলাম, হ্যালো রায়সা, কেমন আছো? আমি ভালো আছি, আর আমি এখন কথা বলতে পারবো না, ফোন রাখো। তোমার সাথে অনেক দিন হলো ঠিক মতো কথা বলি না, আজকে একটু কথা বলো না প্লিজ। আমার কথার জবাবে রায়সা ওই পাশ থেকে যা বললো তা শুনেই তো। এই শোন, তুই আমাকে যখন তখন ফোন দিবি না, আমার পড়াশোনার অনেক ক্ষতি হয়। তুই কি চাস আমার স্বপ্নটা তোর জন্য নষ্ট হয়ে যাক? রায়সার বলা কথাটা কলিজায় এসে লাগলো। আমি কথা বললেই নাকি তার পড়াশোনার ক্ষতি হবে। জানি না এই মেয়ে আমার সাথেই শুধু এমন করে কেন, সবার সাথে খুবই ভালো ব্যবহার করে। এইসব কিছু ভাবছি আর চোখের জল মুছছিলাম, তখনই পিছন থেকে আমার আদরের ছোট বোনটা এসে বলল, ভাইয়া তুই কান্না করছিস কেন? এভাবে কান্না করিস না, তুই জানিস না আমি তোর চোখের জল দেখতে পারি না। আমার চোখের পানি মুছে দিতে দিতে বলল। আমি কোথায় কান্না করছি? আমি কি কান্না কি করতে পারি নাকি বল? হয়তো চোখে কিছু পড়েছে তাই এমন হচ্ছে। ভাইয়া আমি ছোট বাচ্চা নই, আমাকে যা নয় তাই বুঝ দিবি। আমি যথেষ্ট বুঝি। ভাবির জন্য কান্না করছিস তাই না? আসলে ভাই বোনের ভালোবাসাটা এমনই হয়, কারোর কষ্ট কেউ দেখতে পারে না। বেঁচে থাকুক পৃথিবীর হাজার ভাই বোনের খুনসুটি ভালোবাসা। কি করবো বল, রায়সা যে এখন আমার সাথে ভালো ব্যবহার করে না, ফোন দিলেও অনেক ইগনোর করে। কেন করে এমন? আমি তোর কোনো ইচ্ছে পূরণে বাধা দিইনি, তাও এমন কেন করে বল আমায়? ভাই, ভাবির পড়াশোনায় অনেক চাপ, তাই হয়তো এমন করছে। তুই ভাবিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। এইভাবে অনেক কথাই হলো দুই ভাই বোনের মধ্যে। দেখতে দেখতে পরিবারের ভালোবাসা আর আপনজনের অবহেলার মধ্যে দিয়ে পেরিয়ে গেল 2 বছর। রায়সার এখন একজন নাম করা হাসপাতালের ডাক্তার, সব জায়গায় তার নাম ছড়িয়ে আছে, শুধু আমার নামটাই তার কাছে নেই। অনেক দিনই হলো রায়সার সাথে কোনো কথা হয় না, কেননা সে এখন ডাক্তার। আমার মতো খেত ছেলের ফোন ধরার সুযোগ হয় না, তাই বিরক্ত করি না। তার অ্যাসিস্ট্যান্টের নাম্বার কোনোভাবে জোগাড় করে রেখেছিলাম, তাকেই ফোন দিয়ে খবর জানি। একদিন ফোন দিলাম রায়সাকে, রিং ঠিকই হচ্ছে কিন্তু কল রিসিভ করছে না। হয়তো চিরপরিচিত নাম্বারটা দেখে কিছু সময় পরে আবার ফোন দিলাম, কি যেন মনে করে ফোনটা রিসিভ হলো। হ্যালো রায়সা, তুমি কেমন আছো? প্রায় অনেকটা সময় চুপ করে থেকে বলল, হ্যাঁ আমি অনেক ভালো আছি। আমাকে কি তোমার একটা বারের জন্য মনে পড়ে না? মন কি চায় না একটু কথা বলতে? ওই পাশ থেকে কোনো কথা এলো না। রায়সা মনে মনে ভাবছে, মন তো চায় তোমার কাছে এক্ষুনি ছুটে চলে আসি,
কিন্তু আমি যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই ভেবে দুই চোখের নোনা জল গাল বেরিয়ে পড়তে লাগলো। এই রাইসা কথা বলো না কেন? আমি কি এতটাই অবহেলার পাত্র যে কথাও বলে যায় না? প্লিজ তুই আর এভাবে ফোন করিস না, আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আসলে আমি মনে হয় রাইসার যোগ্যই না। আর যোগ্য কি করে হতে পারি বলুন? আমি তো একটা দোকানের কর্মচারী মাত্র, আর সে হলো একজন নামকরা ডাক্তার। আপনি চোখের কোণে জমে থাকা নোনা পানি গাল বেয়ে বেরিয়ে আসতে চায়। এইসব কথা ভাবছো? ঠিক তখনই আমার পকেটে ভূমিকম্পের সৃষ্টি হয়, মানে ফোন এসেছে। এই ফোনের দিকে তাকিয়ে দেখি আব্বু দুই ফোন করেছে, তাই রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, কিন্তু তোর আপু অসুস্থ। এসেছে? আপুর কি হয়েছে? আর আপু আমাকে কিছু জানালো না কেন? আমি একটু কাঁদো গলায় বললাম, তুই কষ্ট পাবি তাই বলতে মানা করেছি। আমি আসছি। আমার আপু অসুস্থ সেই কথা শোনার পরে কি করে থাকি বলো? বলে ফোনটা কেটে দিলাম। তারপর মা বাবা বোনকে বলে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। কিছু সময় পরে সিরাজগঞ্জের এসআই কাউন্টারে এসে বসে আছি। কিছু সময় পরে বাস তার নির্দিষ্ট গতিতে চলতে শুরু করলো। আমি আশেপাশের চারপাশটা ভালো করে উপলব্ধি করছি, কারণ এর আগে কখনো ঢাকায় যাইনি, তাই কোথায় দিয়ে যাইতে হয় সেটাও জানি না। কিছু সময় পরে একটা বড় ব্রিজের উপর দিয়ে বাস যাচ্ছে। লোক মুখে শুনেছি এইটাই নাকি উত্তরবঙ্গের শানে যান চলাচলের একমাত্র মাধ্যম, বঙ্গবন্ধু যমুনা সেতু। ব্রিজটা অনেকটা বড়, বাস পার হতে প্রায় অনেকটা সময় লাগলো। এইসব কিছু ভাবছি, ঠিক তখনই পাশে বসা একটা মেয়ে বলে উঠতো, হাই ভাইয়া, আমি নুসরাত। আমাকে বলছেন? আমি আশেপাশে তাকিয়ে দেখে বললাম, আপনাকে না বলে কাকে বলছেন? আপনাকেই বলছি। মেয়েটার ভয়েস আমার কাছে অপরিচিত লাগছে, মনে হচ্ছে সে আমার পরিচিত কেউ, কিন্তু বোরকা পরা থাকায় চিনতে পারি নাই। হ্যাঁ আমি রাসেল। আর আপনার নাম তো খুবই সুন্দর। ধন্যবাদ ভাইয়া। আর আপনি যেইভাবে বলতেছেন ততটা কিন্তু সুন্দর না, যতটা আপনার নামটা সুন্দর। তোর কথা বলা আমি বের করব। মেয়েদের সাথে কথা বলতে খুব মজা লাগে, তাই না? আরে সেটা না, আসলে সুন্দর জিনিসকে সুন্দর বলাটাই কিন্তু উত্তম। আমিও ঠিক সেটাই বলছি। আপনার সাথে কথা পেরে উঠবো না। বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছেন? আমি ঢাকায় যাচ্ছি আপুর বাসায়। আপনি কোথায় যাচ্ছেন? ও আচ্ছা, আমি ঢাকায় চাকরি করি আর বাড়িতে গেছিলাম, তাই আবার ফিরে যাচ্ছি ঢাকায়। তুই ঢাকায় যাচ্ছিস আর আমাকে বলিস নাই? তোর তো ঘর আমি মটকাই দিছিস, মনে মনে বলল। এইভাবে অনেক কথা হলো দুজনের মাঝে। ইস, এমন করে যদি রায়েশাও আমার পাশে বসে কথা বলতো, হাতে হাত রেখে কতটা আনন্দ লাগতো। এসব ভাবতে ভাবতে গানে কারো ডাক চলে আসে, মানে হেল্পার মামা এসে ডাকছে। আমি চারপাশে তাকিয়ে দেখি কেউ নেই, বাইরে শুধু আমি একা, আর ওই মেয়েটাও নেই। আসলে আপনাদের সাথে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছিলাম সেই কথাটা ঠিক মনেই নেই। তারপর সেইখান থেকে চলে আসলাম, কিন্তু আমি তো কিছুই চিনি না। তাই একটা রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা এই জায়গাটা কোথায়? একটা ঠিকানা দেখিয়ে বললাম, মামা আপনি ওঠেন, আমি সেখানেই পৌঁছে দিয়ে আসি, তা আপনি 50 টাকাই দিয়েন। আমি তো কিছুই চিনি না, তাই রাজি হয়ে গেলাম আর রিক্সায় উঠে বসলাম। একটা মোড় পেরিয়ে রিক্সা থামিয়ে দিল। মামা আপনার ঠিকানায় চলে এসেছি, ওই যে দেখেন সেই বাসা, একটা বিশাল আকৃতি বাড়ি দেখিয়ে বলল। কিন্তু আমি এসব দেখছি না, শুধু ভাবছি এতটুক পথ 50 টাকা নিল। মামা আপনি এইটুকু পথ নিয়ে তো এত টাকা কেন চাইছেন? আপাতত আর চেনে না যে জায়গাটা কোথায়, তা এখন টাকা দিন। তারপর তাকে টাকা দিয়ে আমি বাড়ির কাছে আসলাম। দেখছেন ভাই, এর নামই ঢাকা শহর, টাকা ছাড়া কিছুই মেলে না। আর এরকম পরিস্থিতিতে যারা পড়েছে তারাই জানে। আমি গেটের সামনে এসে সোজা বাড়ির ভিতরে ঢুকতে নিয়েছি, অমনি একটা লাঠি আমার পথ আটকালো। এই এভাবে হনহন করে কই যান? দেখুন আমি বাড়িতেই যাব, আমাকে যেতে দিন জোর করে। না, আপনি যেতে পারবেন না, চলে যান এখান থেকে, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করব। আমাদের এই সব কথা শুনে একটা ভদ্রলোক আসলো আর বলল, এই লতিফ ছেলেটাকে, আর তুই তার সাথে এমন করতেছিস কেন? সরি, এই ছেলেটা আমাকে না বলে বাড়ির ভিতরে ঢুকতে নিয়েছে। এই ছেলে তুমি কে আর এখানে কেন? স্যার
আমি গ্রাম থেকে এসেছি, আমার নাম রাসেল। আমি এখানে শফিকুল ইসলাম, তার বউ ও তার মেয়ে ঐশীকে আমি চিনি, আর তারাও আমাকে চেনে। তার মানে তুমি সেই ছেলে যাকে আমার বউ ভাই বানিয়েছে, আর তুমি আমার শ্বশুরের জীবন বাঁচিয়েছো। আসো আসো, ভিতরে আসো। তারপর সেখান থেকে চলে আসলাম। দেখে মনে হলো দুলাভাই আপুর মতোই অনেক ভালো। ভিতরে যেতেই দুলাভাই জোরে বলল, ঐশী, দেখে যাও কে এসেছে। আর বাবা মা এইখানে আসে। আপু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাই, তুই সত্যি আমার মায়ের পেটে না হলেও তা থেকে কোনো অংশে কম না। আমার অসুস্থতার কথা শুনে ধরে এসেছিস। আপু এভাবে বলে ছোট করে দিও না, বোনের বিপদে ভাই না আসলে কে আসবে? আমি বাবা মার পা ধরে সালাম করলাম। তাদের সাথে অনেক কথা বলে আপু আমাকে একটা রুম দেখিয়ে বলল, রাসেল, এটা তোর রুম, পছন্দ হয়েছে তো নাকি? আপু কি যে বলো না, আজকে মনে হয় জীবনের প্রথম এমন রূপে পা রাখলাম। অনেক পছন্দ হয়েছে। শুনে খুশি হলাম। তখন পিছন থেকে একটা বাচ্চা কণ্ঠে বলে উঠলো, আম্মু, এই আঙ্কেলটাকে আগে তো কখনো দেখিনি। বাবা, এটা হচ্ছে তোমার সেই রাসেল মামা, তুমি যাকে দেখতে চাইছিলে। মামা তুমি কেমন আছো? আর আবিরকে কোলে তুলে বললাম, মামা আমি অনেক ভালো আছি, আর এখন আরো বেশি ভালো হয়েছি। মামা আমাকে বিকালে ঘুরতে নিয়ে যাইতে হবে কিন্তু। আবি, এগুলো কি হচ্ছে? তোর মামা এখানে কিছু চেনে না, তুমি জানো না? আপু তুমি আবিরকে বকলে কেন? আমার ভাগিনাকে নিয়ে ঘুরতে যাব। তোর যা ইচ্ছা করিস, আমি গেলাম বলেই সেখান থেকে চলে গেলাম। এইভাবে সবার সাথে কথা বলতে বলতে বিকেল হয়ে গেল। তাই আবিরকে নিয়ে একটা রিক্সা করে পার্কে ঘুরতে আসলাম। মামা আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম এনে দাও। আচ্ছা মামা চলো তোমাকে আইসক্রিম কিনে দিই। তখন সামনের দিকে যাচ্ছি আইসক্রিম কেনার জন্য, আর সামনে যা দেখলাম সেটা দেখেই তো আমার আজকের বারে এখানেই রেখে দিলাম। বাই বাই, টাটা। দেখা হবে, কথা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার প্রাণ প্রিয় ভাগিনাটা আইসক্রিম খাওয়ানোর বায়না ধরে বসে, তাই আবিরকে নিয়ে আইসক্রিম কিনতে যায়। এই মামা দুটো চকলেট ফ্লেভারের আইসক্রিম দিন তো। আসো। আচ্ছা মামা দাঁড়ান, এখনই দিতেছি বলেই আবিরের হাতে সুন্দর করে আইসক্রিম দিয়ে দিল। আমিও টাকা নিয়ে সামনে তাকাচ্ছি। তখন এমন জিনিস দেখতে পাবো কখনো কল্পনাও করতে পারি নাই। কি দেখে আমি এমন চুপ হয়ে গেলাম অবশ্যই আপনাদের জানতে ইচ্ছে করছে, তাই তো? তাহলে ইন্তজার কিস বাত কা, চলিয়ে আভি বাতাতা হু। আমি দেখি রায়সার মতো একটা মেয়ে একটা ছেলের সাথে পার্কে বসে বাদাম খাচ্ছে। আমি একটু আগ্রহী হই, ভালো করে দেখে বুঝতে পারলাম এটা রায়সার মতো না, রায়সাই ছিল। এই দৃশ্য দেখার জন্য কি আল্লাহ আমাকে এইখানে নিয়ে এসেছে? আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। চোখের পানিটা মুছে না সামনে যাইতে নিলাম, কিন্তু এ কি, সামনে আর তারা নেই। আশেপাশে ভালো করে খুঁজে দেখলাম, কোথাও নেই। গেল কোথায় এই অল্প সময়ে? তখন মামা তুমি এমন করে কি খুঁজতেছো? অনেক সময় ধরে দেখলাম তুমি এমন করতেছো। চলো আমরা বাসায় চলে যাই। তারপর আমি আর আমার মিষ্টি ভাগিনা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে কি আবির, বাবার সাথে কিরকম ঘোরা হলো শুনি? আম্মু অনেক ঘুরেছি আর আইসক্রিমও খাইছি। আমার মামা অনেক ভালো, তোমার মতো না যে আমি চাইলে কিনে দেবে না। কি, মামাকে পেয়ে এখন মায়ের নামে বদনাম করা হচ্ছে? বলেই সবাই হেসে ফেললাম। আসলেই সবাই অনেক ভালো, খুব মজাদার মানুষ। আমি সেখান থেকে রুমে চলে আসলাম। ভাবতে লাগলাম রাইসা তো কথা বলতে মানা করেছে, তাহলে কি করি না, ফোন করি, যা হওয়ার হবে। একবার রিং হতেই কল রিসিভ করলো। মনে হয় আমার ফোন পাওয়ার আশায় মোবাইল হাতে নিয়েই বসেছিল। হ্যালো, আসসালামু আলাইকুম ডাক্তার ম্যাডাম, কেমন আছেন? আর যদি 5টি মিনিট কথা বলার জন্য অনুমতি দিতেন। একটু মনটা ছোট করেই বললাম। অপর পাশে, রাসেল তুমি কেন আমার সাথে এমন করে কথা বলছো সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি প্রতিষ্ঠিত হওয়ার আগে পর্যন্ত তোমাকে আপন করে নেব না, মনে মনে বললো, আর একটা হাত দিয়ে চোখের জল মুছলো। ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। আজকে আবার কি কারণে ফোন দিয়েছোস? তোকে বলেছি না ফোন দিবি না আমাকে? রাশার কথা বলার ধরন দেখে একটু না প্রায় অনেকটাই কষ্ট পেলাম।
কেননা এর আগেও অনেক কথা বলেছে, তবে এমন করে না। ডাক্তার ম্যাডাম, আমি জানি এখন আপনি অনেক বড় একজন মানুষ, আপনার সাথে কথা বলার জন্য যোগ্যতা আমার নেই, তবুও যে এই মনটা মানে না। জানেন, মনটা না খুব খারাপ, আমার খেয়ে আমার পড়ে আপনার কাছেই পড়ে থাকে, আমার কথা একটুও শোনে না। শুনবে কেন? তোমার মনটা যে শুধুই আমার, তাই তো? আমার জন্যই ছটফট করছে রায়সা মনে মনে। যখন আমি থাকবো না তখন হয়তো আপনার অনেক ভালো লাগবে, তাই না? আপনাকে আর এইভাবে কেউ বিরক্ত করবে না বলেই চোখের জল মুছলাম। ওই পাশ থেকে একটু চিন্তিত হয়ে রায়সা বলল, এই তুই থাকবি না মানে? কোথায় যাবি? আচ্ছা ম্যাডাম, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার মতো একটা হতভাগা ছেলের সাথে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। দোয়া করি আল্লাহ যেন আপনার সকল মনের আশা পূরণ করে। বলেই ফোনটা কেটে দিলাম। কি আর বলতাম, সেই তো অপমান ছাড়া আর কিছুই করে না। একটু আগের কথাগুলো হয়তো রায়সার এখন আর মনেই পড়ে না। এদিকে জান, আমি জানি আমার প্রতিটি কথা তোমার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেয়। জানি অনেক কষ্ট হয় তোমার, আমি কিছুদিন কষ্ট করো, শুধু এইটা জেনে রেখো, এই রায়সা তোমার ছাড়া কারণ না। কান্না করে করে বলল তখন। আচ্ছা রাইসা, তুই যদি রাসেল ভাইয়ার জন্য এতটাই কষ্ট পাস তাহলে তাকে বলছিস না কেন যে তুই তাকে ঠিক আগের থেকেও বেশি ভালোবাসিস? তুই যে শুধুই তার। শোন, আমি ভালো করেই চিনি। আমি বলি ও আমার কাছে ছুটে চলে আসবে, আমি তখন আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। তুই এখন একজন দেশের নামকরা ডাক্তার, তাহলে আরও কি করতে চাস? হ্যাঁ, আমি মানছি আমি নাম করা ডাক্তার, কিন্তু আমার এই অবস্থার পৌঁছানোর জন্য আমি চেষ্টা করেছি মন প্রাণ দিয়ে, কিন্তু সব কষ্ট রাসেল করেছে, যেটা আমার নিজের চোখে দেখা। কতটা কষ্ট করেছে আমাকে এই অবস্থানে আনতে। তাই আমি এমন কিছু করে ওকে আপন করে নিতে চাই যাতে পরে ও আমার কাছে অনেক সুখে থাকে। জানিস, বৃষ্টিও ঢাকায় এসেছে, আমাকে একটা বারের জন্য সেটা বলেনি, কারণ আমি মানা করেছিলাম। আমার সাথে কথা বলতে আরো চায় না, ঢাকায় এসেছে সেটা জেনে আমি কষ্ট পাই। আমি হয়তো আগের জন্মে ভালো কোনো কাজে করেছিলাম, যার জন্য রাসেলের মতো একজন জীবন সঙ্গী আমি পেয়েছি। বলেই চোখের জল মুছে ফেলল। দেখ রাইসা, এমন করে না, তুই ওকে মেনে নে, না হয় আবার তোকে চোখের জলে বুক ভাসাতে হবে। না, এইসব কিছুই হবে না। আমি রাসেলের নামে একটা কোম্পানি কিনবো, যেটা আজ থেকে 3 মাস পরে আমাদের বিবাহের 6 বছর অতিবাহিত হবে। সেই দিন ওকে বুঝিয়ে দিয়ে আমি ওকে নিজের করে নিব, তাতে যতটা কষ্ট পাই না কেন। ও বৃষ্টি, ভালো কথা, আমাদের বাড়িতে একটা কাজের লোকের দরকার, তুই ব্যবস্থা করিস। এই ছিল আচ্ছা, ঠিক তিলের আছে। কথা। এখন চলেন দেখে আসি বেচারা রাসেল কি অবস্থা। আমি রাতে ডিনার করে রুমে এসে শুয়ে শুয়ে আগে সব কথা ভাবছিলাম, কতটা ভালো ছিল আগের দিনগুলো। তখনই পাশে থাকা ফোনটা বেজে উঠতো, তাকিয়ে দেখি বৃষ্টি আপুর কল, তাই রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি কেমন আর থাকতে পারি, সেসব আপনার হয়তো অজানা না। তাই আপনি নতুন করে কেন আবার জিজ্ঞেস করছেন? সেটা আমি জানি, তবে নতুন একটা খবর আছে আপনার জন্য। আমিও তো চাই না আপনার আর রাইসার মধ্যে দূরত্ব বেড়ে যাক। আমি এটা জানি। তাহলে আপনি এখন কি করতে চান সেটা বলেন শুনি। তার জন্যই তো ফোন দিলাম। রাইসা তার বাড়িতে একটা কাজের লোক খুঁজে দিতে বলেছে। আমি চাই তুমি কাজের লোক হয়ে আসো, কিন্তু রাইসা যেন চিনতে না পারে, ছদ্মবেশে থাকবে। তাও তুমি কাছে থেকে হলেও তো দেখতে পারবে। আপনার বুদ্ধি আছে বলতে হবে। তারপর সবকিছু শুনে অনেক কথা বলে ফোন কেটে দিলাম। কাল সকালেই যেতে হবে, তাই আমি বাড়িতে ফোন দিয়ে বলে দিলাম আমি বাড়িতে যাব, দেরি আছে, এইখানে কাজ করতে হবে। আর এই বাড়ির সবাইকে সব বুঝিয়ে বলার পরে রাজি হলো। আমি এসে আবার শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে কিছু সময় পরে নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে বৃষ্টি আপুর দেওয়া ঠিকানায় চলে আসলাম। আমাকে দেখেই, এই আপনি কে আর আমার বাড়িতে কেন এসেছেন? আমাকে চিনতে পারলে না তাহলে? আপু, আমি আপনাদের বাসার নতুন কাজের লোক, এইবার বুঝতে পারলো। আরে তোমাকে তো কেউ চিনতেই পারবে না, ভালোই বৃদ্ধ সেজে এসেছো। তখনই ওপর থেকে, এই বৃষ্টি,
এই চাচা কে, আর এখানেই বা কেন এসেছে? আমি তো রায়সার দিকে এক পলকে তাকিয়ে আছি। কতদিন হলো দেখি নাই, খুব সুন্দর লাগছে, মন চাই এক্ষুনি জড়িয়ে ধরি। আমার এমন অবস্থা দেখে জোরে জোরে বলল, আরে এই চাচা তো আমাদের নতুন কাজের লোক। ও তাই বল, ভালো হয়েছে তুই বৃদ্ধ কাজের মানুষ এনেছিস। তা চাচা নাম কি? আরে নাম রাশেল। ধ্যাত, কি বলে ফেললাম। তুই কি নাম বলি? ম্যাডাম আমার নাম রহিম। এই আপু ভুলে রাসেল বলছে, আসলে সে তো সঠিক নাম শোনেনি। বৃষ্টি মনে মনে যাক বাবা, বাঁচা গেল। তাহলে ঠিক আছে। শোনেন চাচা, ঠিক মতো কাজ করবেন। আর বৃষ্টি, তুই এই চাচাকে সব কিছু বুঝিয়ে দে। আমি হাসপাতালে গেলাম। ভাই তুমি আমাকে বাঁচালে। কি নাম বলেছিলাম? আমার তো খবর ছিল। এইভাবে কাজ করা আর রায়সাকে দেখার মধ্যে দিয়েই চলে গেল একটা মাস। এই এক মাসে বুঝেছি রায়সার মনটা সবার জন্য ভালো, শুধু কষ্ট আমার জন্যই। একদিন বাগানে ফুল গাছ পরিষ্কার করছি আর গুনগুন করে গান গাইছি। আমার ঘরের আঙিনাতে চাঁদের বাতি জ্বলে রে বন্ধু, চাঁদের বাতি জ্বলে, আমার সখী আমায় ভুলে থাকে কেমন করে রে বন্ধু, থাকে আমায় ভুলে। হঠাৎ আমার চোখ পড়ে বারান্দায়, দেখি রায়সা আমার গানটা মুগ্ধতার সাথে শুনছে। দেখি আমি গান বাদ দিয়ে কাজ করতে লাগলাম। এইদিকে রায়সা ভাবছে বৃদ্ধ মানুষের গলা এত সুন্দর কি করে। আর এই গান তো আমি রাসেলের কণ্ঠে অনেক শুনেছি, ঠিক যেন এইরকম কণ্ঠ। না, ও হতে যাবে কেন কি করে, বলে মাথাটা একটা টোকা মারে। আমি আমার মতো কাজ করছি, তখনই রায়সার ডাক পড়লো। তাই তার রুমের দিকে গেলাম। ম্যাডাম আমাকে ডেকেছেন? কেন যদি বলতেন, আমার আবার আরেক কাজ করতে হবে। ম্যাডামের সাথে নত হয়ে বললাম, আরে চাচা, অনেক কাজ করেছেন, এত কাজ করতে হবে না। এমনিতেই অনেক বয়স হয়েছে আপনার। শোনেন, কালকে আমার একটা বন্ধু আসবে, ভালো মন্দ রান্না করবেন। আমি যেন তার সামনে ছোট না হই। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আমি আপনার সম্মান নষ্ট হয় কেমন কাজ করব না বলে চলে আসলাম। রাতে রুমে শুয়ে আছি আর বাড়িতে সবার সাথে কথা বললাম, আবার আপুদের সাথেও অনেক কথা বলে ঘুমিয়ে পড়লাম। এদিকে রায়েশা ভাবছে কি ব্যাপার, রাসেল আমাকে একটা মাস হলো ফোন দেয় না কেন। আমি তো কিছু বুঝতে পারছি না। যেই মানুষটাকে 1000 বার মানা করা সত্ত্বেও বারবার ফোন করে খবর নিত, এখন আবার কি হলো? কিছু হয়নি তো বলে রিয়ার কাছে ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমি ভালো আছি। আব্বু আম্মু আর তুমি কেমন আছো? আমরা সবাই অনেক ভালো আছি, শুধু ভাইয়ার কথা জানি না। মনটা ছোট করে বলল। কেন কেন, তোমার ভাইয়ের কি হয়েছে? ভাইয়া তো ঢাকায় গেছে ঐশী আপুদের বাসায়, 1 মাসের বেশি হলো। কি বলে কাজ করবে। তারপর অনেক কথা বলে রায়সা ফোন কেটে দিয়ে ভাবতে থাকে, তাহলে পাকটা গেল কোথায়? না না, আয় একটু আপুদের বাসায় যাব। আব্বু আম্মু আপুরা অনেক ভালো। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে আমি বাড়ির সব কাজ করলাম, বাড়ির সব কাজ করে রান্না শেষ করলাম। এর মাঝে ম্যাডামের বন্ধুটা এসে গেছে। তাকে দেখেই তো আমার মেজাজ গরম হয়ে গেল, কেননা এই লোকটাই সেই দিনের ছেলেটা। ফলারে আমি কি যে করবো। হাই আশি, কেমন আছিস? আর আসতে কোনো অসুবিধা হয় নাই তো? আরে না, আমি অনেক ভালো আছি। তুমি থাকতে আমার কি কিছু হতে পারে নাকি? কথাটা শুনেই আমার খারাপ লাগলো। আমাকে হয়তো ধীরে ধীরে ভুলে যাবে, আর আমি তাকে আপন করে পেটে কষ্ট করেই যাচ্ছি। তখনই, এই রহিম চাচা, খাবার পরিবেশন করো তাড়াতাড়ি। আর এখানে 3টা কফি বানিয়ে নিয়ে আসো। আচ্ছা ম্যাডাম একটু দাঁড়ান, আমি এই গেলাম আর এই এলাম। তারপরে কফি নিয়ে আসলাম, একে একে সবাইকে দিলাম। আর যখন আশিকের হাতে কফির মগটা নিচ্ছি, তখনই আমার হাত ফসকে কফির মগটা আশিকের ওপরে পড়ে যায়। তখন রায়সা উঠে এমন একটা কাজ করে যার জন্য আমার চোখে জল এসে যায়, আর উপস্থিত সবাই যেন বাকরুদ্ধ হয়ে পড়ে। বৃষ্টি আপুর তো চোখ কপালে ওঠার মতো অবস্থা।
এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? অসাবধানতার জন্য আমি যখনই কফির মগটা আশিকের হাতে দিতে যাব, অমনি হাত থেকে কফির মগটা আশিকের শরীরে পড়ে যায়। তখন রাইসা উঠে এসে এমন একটা কাজ করে যা আমার চোখ বিশ্বাস করতেই পারে না। রাইসা কি করে পারলো এটা করতে? আর বৃষ্টি তো চোখ কপালে ওঠার মতো অবস্থা। তাহলে চলুন এটা শুনে আসি কি ঘটনা ঘটেছে যার জন্য সবাই এতটা অবাক হয়েছে। রাইসা উঠে ঠস ঠস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়, বলতে থাকে, দেখে কাজ করতে পারেন না? দেখলেন তো ওর কাপড়টা নষ্ট করে ফেলেন। এখন যান এখান থেকে। আমি চোখে নোনা জলটা মুছে সেখান থেকে চলে আসলাম। আসলে খুব কষ্ট হচ্ছে, ভুল তো মানুষের হয়, তবে তার জন্য এমন করতে হবে? ওইদিকে রাইসা, তুই এটা ঠিক করলি না। চাচার গায়ে হাত তুলতে তোর বিবেকে বাঁধলো না? কি করে পারলি তুই এটা করতে? আমার কিছু খেয়াল ছিল না রে। আসলে শাকিল কতটা ছোট হয়ে গেল সেটাই বেশি ভেবেছি আমি। আসলেই বড় মানুষের জন্য তোর দরদ ঠিকই ছিল, কিন্তু নিজের আপন মানুষটার জন্য একটুকু না। বুঝতে পারবি একদিন। রাইসা, আসলেই এই কাজটা করা তোমার ঠিক হয়নি। সে তো আর ইচ্ছাকৃতভাবে আমার উপর ফেলেনি, হঠাৎ পড়ে গেছে। আজকে তো আর কিছু হলো না, তাই আমি আজকে আসি বলেই আর কিছু না শুনে চলে গেল। আসলে আমি এইটা কি করে করতে পারলাম? এইভাবে একটা বৃদ্ধ মানুষের গায়ে আঘাত করলাম। না, তার কাছে আমার ক্ষমা চাইতেই হবে। তাই আমার রুমের দিকে আসতে থাকে। আমি দুঃখিত, তোমাকে এইখানে না আসতে বললে আজকে মারটা খেতে হতো না। আমাকে ক্ষমা করে দিও আর চলে যাও এখান থেকে। এখানে থাকলে শুধু তোমার কষ্টই হবে। কার কষ্ট হবে শুনি একটু? এটা শুনে আমি আর বৃষ্টি দুজনেই ভয়ে পেয়ে যাই। যদি সবটা বুঝে যায়। না রে, রহিম চাচাকে আমার এক কাজিনের কথা বলেছিলাম। আসলে আমার কাজিনকে রহিম চাচা চেনে, সেই জন্য। এইদিকে এই মেয়ের মাথায় বুদ্ধি আছে বলতে হবে, ঠিক সময়ে ঠিক সূত্র প্রয়োগ করে অঙ্কের ফল গড়াতে পারে। ও আচ্ছা, বৃষ্টি তুই সর, আমার রহিম চাচার সাথে কিছু কথা আছে, একটু সাইডে আয়। তখনই বৃষ্টি সাইডে যায়। আমি চিন্তায় আছি কি করবে যে কাছে আসতে হবে। তখনই রহিম চাচা, আমাকে ক্ষমা করে দিন। আসলে তখন আমার মাথা ঠিক ছিল না। আপনার গায়ে হাত ওঠানো আমার ঠিক হয় নাই। আমি সত্যি অনুতপ্ত এই বিষয়টার জন্য। ম্যাডাম এমন করে বলবেন না, আপনি তো কাজটা ঠিকই করেছেন। আমার উচিত ছিল সাবধানে কাজ করা। আপনি আমার ভুল ধরিয়ে দিয়েছেন, এতে আপনার কোনো ভুল নেই। আসলে শাকিল বৃষ্টিকে পছন্দ করে, তাই এখানে এসেছিল বিয়ের কথা বলতে। আর আপনার ওই কাজ দেখে আমার রাগ উঠে যায়। এইটা শুনে আমি একটু খুশি হলাম, কেননা আমি যেটা ভেবেছিলাম সেটা খুবই ভুল। আচ্ছা ঠিক আছে, আর বৃষ্টি মামুনি আর তাকে খুব মানাবে। কিন্তু আপনার এই ভুলের জন্য শাকিল আমাকে কথা শুনিয়ে চলে গেছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমার জন্য আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। ক্ষমা করে দেবেন দয়া করে। এইভাবে অনেক কথা হলো। একদিন সকালে বাসায় চিল্লাচিল্লি শুনে আমি বাগান থেকে দৌড়ে ভিতরে আসি। ভিতরে এসে দেখি কাজের মেয়েটা মাটিতে পড়ে আছে। এই জরিনা, তোর কি হলো? এমন করে পড়ে গেলি কেন? জরিনার কোনো কথা নেই, নিস্তব্ধ দেহ নিয়ে মাটিতে ঠাটে নেতিয়ে আছে, ঝাঁকুনি দিচ্ছে শুধু। তখন বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। আমার আর বুঝতে বাকি রইল না যে জরিনার কি হয়েছে। তাই রায়সা ম্যাডাম, আপনি আপনার পায়ে জুতো খুলে জরিনার নাকে ধরুন, সব ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে তো সবাই আমার উপরে রগে ফায়ার, কারণ তাদের মনে হচ্ছে আমি এমন টাইমে মজা করছি। চাচা, মজা করারও কিন্তু একটা সময় থাকে। দেখছেন মেয়েটা অসুস্থ আর আপনি মজা করতে ব্যস্ত। হ্যাঁ, আপনি মজা করছেন কেন? আরে আপনারা আমাকে শুধু শুধু ভুল বুঝছেন, আমি কেন মজা করব? আপনি জুতো শুকিয়ে দেখুন কি হয়। আচ্ছা রাইসা, চাচা যখন বলছে একটু জুতা শুকিয়ে দেখ তো কি হয়। আচ্ছা ঠিক আছে, তবে যদি খারাপ কিছু হয় তাহলে চাচা কিন্তু খবর আছে। তারপর আস্তে আস্তে জুতো জরিনার নাকে শুকোতেই জরিনার ঝাঁকুনি কমতে থাকে। কিছু সময় পরে জরিনা পুরোই ঠিক হয়ে যায়। দেখেছিস রাইসা, চাচা ঠিক কথাই বলেছে, জুতা শুকিয়ে রোগ ভালো হয়।
হ্যাঁ রে, আমি একজন ডাক্তার হয়ে জানি না, আর চাচা সেইটা করে দিল। আপনাকে অনেক ধন্যবাদ চাচা। তবে এটা জানলেন কেমনে যে জুতো সকালে এই রোগ ঠিক হয়? ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আসলে আমি তো গ্রামের মানুষ, আর এই রোগটা হলো গিয়ে মৃগী রোগ। যখন হয় রোগী শুধু ঝাঁকুনি করতে শুরু করে আর পানির দিকে যেতে চায়, আর চামড়ার জুতো সকালে ঠিক হয়ে যায়। যাক, আপনি জানলেন বলেই আজকে জরিরার কোনো সমস্যা হলো না। এমন করে আরো অনেক কথা বলে যে যার কাজে চলে গেল। আমিও আর বাগানে না গিয়ে রান্না করার কাজে যেতে গেলেই রায়সা থামতে বলে। আচ্ছা চাচা, আপনার কি ভালো কোনো পোশাক নেই? সেই প্রথম থেকেই দেখছি আপনি এইসব পুরনো পোশাক পরেন। আসলে ম্যাডাম, আমি তো আর ধনী না যে আমার ভালো ভালো পোশাক থাকবে। আমার কাছে তো এইগুলোই নতুন পোশাক মনে হয়। এইটা ঠিক বলেছেন, কিন্তু আপনার কথা বলার ধরনটা না পুরোই আমার পাগলটার মতো। ম্যাডাম, আপনার পাগলটার মতো বলতে কিন্তু কিছুই বুঝতে পারলাম না। না, এমনি আপনি বুঝবেন না। চলেন, আপনাকে নিয়ে শপিং মলে যাই, কিছু পোশাক কিনে দিব। তারপর রায়সা আমাকে আর বৃষ্টিকে শপিং মলে নিয়ে গেল। এই মলটা অনেক বড়, সব নামি দামি মানুষ এখানে শপিং করতে আসে। রায়সা আমার জন্য নিজের পছন্দের বৃদ্ধদের পোশাক অনেকগুলো কিনলো, তার বৃষ্টির জন্য সাথে বাড়ির আর কাজের লোকের কিছু কিনলো। কিন্তু আমি একটু অবাক হলাম, আরো 6টা প্যাকেট ড্রেস কিনলো, এইগুলো কাদের বুঝলাম না। আমি এসব ভাবছি তখনই সামনে দেখলাম আপু আর দুলাভাই শপিং মলে ঢুকছে। এই যা, এবার কি হবে? না না, এই অবস্থায় আমাকে তারা চিনবে না। কিন্তু রায়সা আপুকে দেখেই সামনে গেল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আপনার হঠাৎ এখানে? আর বললে না, এটা তোমার তোলা ভাই। তারপর তাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। তা ডাক্তার ম্যাডাম, আপনি একা এখানে? আমার বাদর শালা বাবুটা কোথায়? আরে না, চলার দুলাভাই আমাকে বাঁদর বলা? তোমাকে দেখাবো মজা, আগে এই বিপদ থেকে বের হই। দুলা ভাই, আপনার বাদশালা বাবু তো গ্রামে থাকে আর আমি এখানে একা থাকি। তারপর সবাই অনেক কথা বলে একটা রেস্টুরেন্টে চলে আসলো। আজকে আমি খাবো তোমাদের সবাইকে, যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও। আপু, আমি থাকতে এটা কিন্তু ভালো হলো না। আরে বইন, তুমি অন্যদিন পেট ভরে খাওয়াও, তাহলে তো পরিশোধ হয়ে যাবে। রেস্টুরেন্টে খাবারের পর্বটা শেষ করে যে যার যার থেকে বিদায় নিয়ে যার যার বাসায় চলে আসলাম। ইস, আপু আমাকে চিনতেই পারে নাই, ভাবতে কেমন হাসি পাই। একটু হাসি, আপনারা কি বলেন? একদিন রুমে শুয়ে আছি আর তখনই বৃষ্টি আমার রুমে আসে। তুমি এখান থেকে চলে যাও। তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছো সেটা হয়তো পূরণ হবে না। আমি যাব মানে? আমি এখানে এসেছি রাইসকে আপন করে নিতে, আর তাকে নিয়ে চলে যাব? এটা কি করে বলিস? রাশেল, তুমি বুঝতেছো না, এই ছদ্মবেশ আর কয়দিন থাকবে? একদিন তো ধরা খেয়েই যাবে, সেই দিন কিন্তু খবর হবে। ও, এই জন্যই আমার পাগলটা আমার কাছে ফোন দেয় না। আমার কাছে থাকতেও চিনতে পারি নাই রহিম চাচা। ভাবতেই হাসি পায়, ছদ্মবেশে ভালোই লাগছে। আমার আর বৃষ্টির মাঝে অনেক কথা হয়, কিন্তু আমার এক কথা রায়েশা ছাড়া যাব না এখান থেকে। সে যেই বিপদের মুখেই পড়তে হয় না কেন হবে। এইভাবে দেখতে দেখতে 2টি মাস চলে গেল। আগামী শুক্রবারে নাকি এই বাড়িতে মানে রায়েশার বাসায় অনুষ্ঠান হবে, জানি না কেন। আপনাদের কিন্তু দাওয়াত করাটা আমার দায়িত্ব, কিন্তু খাবার পাবেন কিনা সেটা আপনাদের ভাগ্য। রহিম চাচা, আগামী শুক্রবার আমার জীবনের চরম এক সুখের দিন। আমি আমার সবচেয়ে দামি জিনিসটা কাছে পাবো। হ্যাঁ, তাই একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। সব কাজ কিন্তু আপনাকেই দেখতে হবে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি সব কিছু ঠিক মতো করবো ইনশাল্লাহ। একটু কষ্ট দিই, কি বলেন আপনারা? এই যে শোনেন, ওই দিন কিন্তু আমার হবু শ্বশুরবাড়ি থেকে অনেক মানুষ আসবে, তাদের আবার অসম্মান করিয়েন না। জানি তুমি কথাটা শুনে অনেক কষ্ট পাইছো। রাশার কথাটা শুনে না চাইতেও চোখের কোণের হোনা পানি এসে হাজির। যে কোনো সময় বেরিয়ে আসবে মনে হচ্ছে তাই। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, মনটা ছোট করে বললাম। তারপর সেখান থেকে চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কি হবে আমার সাথে। তখনই রুমে কেউ আসে, কিন্তু সে আর কেউ না, সে হলো
এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আমি রুমে শুয়ে থেকে ভাবছি আমার সাথে কি ঘটনা ঘটবে কে জানে। রায়সা যে বললো আমার হবু শ্বশুর বাড়ি থেকে মানুষ আসবে, তাহলে রায়সা কি আমাকে ভুলে যাবে? হা- আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না, সেটাও কেন বোঝে না। আমি তোর চাওয়া পাওয়ার কোনো কিছুতেই বাধা হয়ে দাঁড়াইনি, তাহলে আমার দোষ কোথায়? এইসব ভাবছি আর চোখের কোণে জমে থাকা নোনা জল মুছছি। তখনই বাইরে থেকে কেউ একজন আমার রুমে ঢুকলো। আমি তাকে দেখতে অবাক, কেননা রায়সার আগে কখনো আমার রুমে আসেনি, আজকে আবার কি মনে করে আসলো? কি ব্যাপার চাচা, আমাকে দেখে অবাক হলেন যে? আমি আসতে পারি না নাকি? না ম্যাডাম, সেটা না, আসলে আপনি এর আগে তো কখনো আমার সাথে রুমে আসেন নাই, আজকে হঠাৎ আসলেন তাই একটু অবাক হয়েছি। আর আপনার বাড়িতে আপনি যেখানে খুশি যেতে পারেন, কোনো সমস্যা নাই। ও তাই? তা চাচা, আপনার পরিবারে কে কে আছে? আর আপনার সন্তান কয়জন? দেখি এবার কি বলে। আমি তো রাইসের কথা শুনে পুরোই অবাক, কেননা এমন প্রশ্ন কেন করলো? আর আমি এখন কি বলবো সন্তানের কথা? ম্যাডাম, আমার বাবা মা আর একটা বোন আছে। আর কি বলবো দুঃখের কথা, আমার কোনো সন্তান নেই। মনটা ছোট করে বললাম। দেখছেন, তাও সত্যিটা বলবে না। আরে চাচা, আপনি যেইভাবে বুড়া সেজেছেন তাতে কেউ বুঝবেই না। আর সন্তান কথাগুলো মনে মনে বলল। আচ্ছা চাচা, আপনাকে দেখে মনে হচ্ছে বয়স ভালোই হয়েছে, তাহলে সন্তান নেই কেন? এখন কি বলবো চাঁদু রায়সা মনে মনে। এখন আমি কি বলবো, এই মাইয়া তো আমাকে ছাড়বে না দেখছি। আসলে আমি বিয়ে করেছি, কিন্তু ভাগ্যক্রমে আমার কাবিনটাই শুধু হয়েছিল, কালেমাটা হয় নাই। আর আমার বউ আসে না, তার বাবার বাড়ি থাকে। তাই নাকি? খুব কষ্টের কথা এটা। তা আপনি চাচিকে আনতে চান নাই কেন? সেই যে আমার জীবনে আসতে চায় না, আমাকে তাহলে নিয়ে আসবো কেমনে? সে যে এখন অন্যের জন্য স্বপ্ন দেখে, চোখের পানি মুছে। ইসরে, আমার পাগলটা না জেনেই শুধু কষ্ট পাচ্ছে। জানো, আর বেশি কষ্ট পেতে হবে না। আচ্ছা চাচা, আমি এখন আসি, আর দোয়া করি চাষি যেন আপনার জীবনে ফিরে আসে। বলেই চলে গেল। ইস রে, কি বাঁচাটাই না বাঁচলাম, আর একটু দাগলে ধরা খেয়ে যেতাম। বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেই কথা খেয়ালই নেই। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো বাগানে পানি দিচ্ছি, তখন বৃষ্টি আসে। রাশেল, তুমি কি অনুষ্ঠানের কথা জানো না নাকি? হুম, জানি, রায়সা বলেছে, আরো বলেছে সেই অনুষ্ঠানে নাকি তার হবু শ্বশুর বাড়ির লোকজন আসবে। আমি কি সত্যি রায়সাকে আমার জীবন থেকে হারিয়ে ফেলবো? এখনো কিন্তু অনেক সময় আছে, চলে যাও। কষ্ট পেতে না চাইলে, কারণ ওই দিন যে কষ্ট ছাড়া কিছুই পাবে না। আর তোমার কষ্টগুলো আমারও কেমন যেন সহ্য হয় না। না, আমি মাঝপথে হাল ছেড়ে যাব না। ওর কষ্ট সহ্য করতে যদি আমার মরণও হয়, তবু আমি হাসি মুখে মরণকেই বরণ করে নেব, চোখের পানি মুছে। সত্যি তুই একটা মানুষই, যে কিনা একটা মেয়েকে এত ভালোবাসে, সে তোকে ভালোই বাসে না, শুধু কষ্ট দিয়ে গেল। দয়া করি আল্লাহ যেন তোর কাছে তোর কাছে তোর মনের আশা যেন পূর্ণ করে। ম্যাডাম, আমাকে আজকে একটু ছুটি দেবেন? একটু এক জায়গায় যেতাম, একটু কাজ ছিল। আপনার তো এখানে কিছু নাই, তাহলে আপনি কোথায় যাবেন শুনি? এই রে, এখন আমি কি বলি? এই মায়া এইরকম কথা বলে ঠেকিয়ে ফেলে কেন বুঝতে পারি না মনে মনে। আসলে ম্যাডাম, এইখানে আমার এক আত্মীয় থাকে, তার সাথে একটু দেখা করতে যাইতে হবে, দয়া করে যদি অনুমতি দিতেন। আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ, সন্ধে হওয়ার আগেই ফিরে আসবেন, সেইটা যেন মনে থাকে, বলে দিলাম। আচ্ছা, আপনার বলা কথা আমার মনে থাকবে, এইটা কি আর ভুলতে পারি নাকি? তারপর আমি চলে গেলাম। রাস্তায় এসে বৃদ্ধ থেকে আবার আগের রূপে চলে আসলাম। ভাবতেই কেমন লাগে, রায়সা আমাকে না চিনে চাচা বলে আর সন্তান কয়টা সেটাও জিজ্ঞেস করে। আমি আস্তে আস্তে হেঁটে আপুদের বাসার দিকে চলে আসলাম, কিন্তু কিছু পথ আসতেই দেখতে পাই আপুকে কারা যেন হেনস্থা করছে। আসলে আপু হেঁটে হেঁটে কোথাও গিয়েছিল গাড়ি বা বডিগার্ড ছাড়াই। আমি আর এক মুহূর্ত দেরি না করে অতি দ্রুত গতিতে আপুর কাছে চলে আসলাম। আমাকে দেখেই আপু যেন প্রাণ ফিরে পেল। আপু, এরা কারা?
আর তোমার সাথে এরকম করছে কেন? আসলে আমি এদের একটা কাজ করতে মানা করে এরা আমাকে মারতে চায়। কি? এই তোদের এত বড় সাহস আমার বোনকে মারতে চাস? তোদের কলিজা তো বলতেই অনেক বড়। আমাদের কলিজা দেখার আগে তোর কলিজা বের করে ফ্রিজে খেয়ে ফেলবো। আমিও দেরি না করে একটুখানি একে স্টাইলে মেরে পেঁয়াজ মরিচ ছাড়াই আলু ভর্তা বানিয়ে ফেললাম। এই তোরা আপুর কাছে ক্ষমা চা আর বল যে আমাদের ক্ষমা করে দিন, জীবনের বাকি সময়ে আপনার সাথে আসবো না। বখাটেগুলো সেইটাই করলো, আর আমি আবার আপুর কাছে চলে আসলাম। কি দরকার ছিল মারামারি করার? তোর যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? আপু, আমি যদি ওদের না মারতাম তাহলে কি আর তোমাকে এভাবে ছেড়ে দিত বলো? আর আমি বেঁচে থাকতে আমার আপুর কিছু হবে সেইটা কখনোই সম্ভব না। সত্যি ভাই, মাঝে মাঝে মনে হয় তুই মানুষ না ফেরেশতা। আমাদের বিপদে ঠিক সময় মতো এসে উদ্ধার করিস। আপু, আমি ফেরেশতা হতে যাবো কেন? আমি আল্লাহ এই পাপাচার দুনিয়ায় পাপী বান্ধা মাত্র। হয়েছে হয়েছে, এখন বাসায় চল, তোর সাথে কথা বলে আমি পেরে উঠবো না। তারপর আমি আর আপু বাসায় চলে আসলাম। কি ব্যাপার, কেমন আছিস? আর এতদিন পরে মায়ের কথা মনে পড়লো, তাই না? আরে আম্মু, তোমাদের কথা আমার সব সময় মনে পড়ে, কি করবো বলো, আসার যে সময় নাই। তোমাদের বৌমাকে আপন করে পেতে এইটুকু কষ্ট তো করতেই হবে। তখনই পিছন ফিরে আব্বু বলে ওঠে, আমি বললাম রাইসার সাথে কথা বলে সব ঠিক করে দেই, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। বাবা, সেইটা করলে করা যেত, কিন্তু এতে প্রমাণ হতো না আমি ঠিক রায়সাকে কতটা ভালোবাসি। তোর সাথে কথায় পারবো না, একটা না একটা বলে ঠিকই আমাদের টিপিয়ে দিবি। আর শোন, আমার সকল সম্পত্তি তোর আর ঐশীর নামে লিখে দিছি। এটা আমি একা না, তোর মা ঐশী শরীফ মিলেই ঠিক করেছে। বাবার কথা শুনে আমার একটু রাগ হলো, কেননা তারা আমাকে তাদের কষ্টে গড়ে তোলা সম্পত্তি কেন লিখে দেবে? বাবা, এটা কি করেছো? এই সম্পত্তি শুধু আপুর, আমাকে কেন দিয়েছো? এই পিচ্ছি, তুই তো কথা বলিস কেন? আমাদের কি কম আছে যে তোকে দেওয়ার কারণে আমাদের সম্পত্তি কমে যাবে? বুঝতে পারলাম এদের সাথে কথা বলে আর কোনো কিছুই হবে না, কারণ এরা যা করেছে সেইটার উল্টোবে না। তারপর অনেক কথা হলো আমাদের মাঝে। আমি সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় বাবা একটা কার্ড হাতে ধরিয়ে দেয়। বুঝি না কার্ড দিয়ে কি করে। দরজা দিয়ে যেই না ভিতরে প্রবেশ করেছি তখনই বৃষ্টি বলে ওঠে, কি ব্যাপার চাচা, এখনই চলে আসলেন যে? রাইসা তখন আমার দিকে তাকালো, দেখতে পারলাম রাইসার মুখেও হাসির রেখা ফুটে উঠলো। জানি না এই খুশির রহস্যটা কি। আসলে ম্যাডাম, আপনাদের না দেখে থাকতেই পারছিলাম না, শুধু ছটফট করছিলাম, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম। আপনাদের দেখতে এখন অনেক খুশি লাগছে, মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম। আমাদের জন্য নাকি আপনার রাইসা ম্যাডামের জন্য কোনটা? আমার কানে কানে বলেই হেসে উঠলো। কি যে বলেন না ম্যাডাম, আপনারা সবাই আমার কাছে সমান। তা আর একটু সময় থেকে আসলেই পারতেন, অনেক দিন হলো কোথাও যান না। না ম্যাডাম, সেই সকালে গেছি, অনেক সময় থেকেছি, আর ভালো লাগলো না তাই চলে আসলাম। আসলে যতদিন হলো আপনাদের সাথে আছি ততদিনে আপনারা আমার পরিবারের মতোই হয়ে গেছেন। পরিবারের মতো কি? আমি তো তোমার পরিবারেরই একজন। এইভাবে চলে গেল কয়েকটা দিন। আগামীকাল এই বাড়িতে অনুষ্ঠান হবে, জানি না আমার সাথে কি হবে। রাতে এইসব ভাবতেই ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম ভাঙে রিয়া ডাকে। আমি চোখ খুলতেই দেখি রিয়া। আমি তো ভূত দেখার মতো অবস্থা। এই রহিম চাচা, আপনাকে কাজ করতে ডেকেছে। কত বেলা হয়ে গেল, দেখেছেন? যাক বাবা, আমাকে তাও চিনতে পারে নাই। আমি রিয়াকে পাঠিয়ে দিয়ে কিছু সময় পরে নিচে চলে আসলাম। আসলে রিয়াটা রাতে এসেছে, রায়সা নিজে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছে, সেইটা আমি জানি না। আমি নিচে এসে দেখি সবাইকে কথা বলছে, চিনতে পারবে দেখে কিছুই বলছি না। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। সব মানুষ এসে ভিড় জমালো, আপুরাও এলো। আমার তো ভয়ে কলিজা শুকিয়ে আসছে, হয়তো রায়সা আজকেই আমার থেকে পর হয়ে যাবে। আমি কি করে বাঁচবো সেই যে আমার বেঁচে থাকার উৎস, এইসব ভাবছি আর সবার দেখাশোনা করছি। তখন রায়সা ম্যাডাম স্টেজে উঠে মাউথ পিস হাতে নিয়ে আমার নাম ধরে এমন একটা কথা বলে যা শুনে আমার সারা শরীরটাই কাঁপতে শুরু করে। কেননা কথাটা ছিল, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন?
রায়সা ম্যাডাম স্টেজে উঠে মাউথপিস হাতে নিয়ে আমার নাম ধরে এমন একটা কথা বলে যা শুনে আমার সারা শরীরটাই কাঁপতে শুরু করে। কেননা কথাটা ছিল, তাহলে চলুন কথাটা শুনেই আসি। আপনারা তো আবার না বলা পর্যন্ত আমাকে ছাড়বেন না। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা আমার বাড়িতে আসার জন্য আমার এবং আমার স্বামীর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে আমাদের মাঝে এমন একজন মানুষ উপস্থিত আছে যার কোনো তুলনাই হয় না। এই কথাটা শুনেই সবাই কানাকানি শুরু করলো। কে সেই মানুষ? কে সেই মানুষ? আপনারা অবশ্যই চিন্তায় আছেন এটা ভেবে যে কে সেই মানুষ। তাহলে শুনুন, সে হলো আমার বাড়ির কাজের লোক রহিম চাচা। সবাই রহিম চাচার কথা শুনে তো আরো অবাক, কেননা এত বড় একজন ডাক্তার হয়ে তার বাসার সামান্য কাজের লোককে এত মহান বলছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর আপনাদের এই আনন্দ আরো জাগ্রত করে তুলতেই আপনাদের একটা সুন্দর গান শোনাবেন আমাদের রহিম চাচা। এই কথাটা শুনেই তো আমার কলিজা কেঁপে উঠতো। আমি গান কেমন করে গাইবো যেখানে বেশি মানুষের সামনেই কথা বলতে পারি না। তখন কানে ভেসে আসে লোকের করতালির শব্দ। আমাকে স্টেজে যাওয়ার জন্য অনুরোধ করছে। আমিও রায়সার সম্মান বাঁচিয়ে রাখতে গেলাম, কিন্তু আমি চিন্তায় আছি রায়সা জানতে পারলো কেমন করে আমি গান জানি, নাকি আমাকে সবার সামনে ছোট করতে চায়। সব ভাবনার ছেদ ঘটে রায়সার ডাকে। কি ব্যাপার চাচা, তাড়াতাড়ি গান শুরু করেন, সবাই অপেক্ষা করতেছে আপনার গান শোনার জন্য। আমি অনেক ভেবে চিনতে একটা পুরনো গান ধরলাম, কেননা কথাতেই আছে ওল্ড ইজ গোল্ড। আমি নিচের দিকে তাকিয়ে গান শুরু করলাম। জানি না কি হবে বাবা। আমার মনের রাজ্যে ছিল এক এমন রাজকুমারী, তারে ভালোবেসে দিয়েছিলাম যা ছিল আমারই। আমার বুকে মাথা রেখে বলতো মনের কথা, ভাগ করিয়া নিতাম দুজন দুঃখ কষ্ট ব্যথা। আমি শুধু ছিলাম যে তার প্রেমেরই পূজারি, তার ভালোবাসা করলো আমায় পথেরই ভিখারি। তারে কত ভালোবাসি জানে না রে জগৎবাসী, জানে অন্তর্যামী। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আমার রাজপ্রাসাদের ওমরা ঘরে থাকতো রাজকুমারী, চতুর্দিকে পাহারা দিত হাজারো প্রহরী। মনের সিংহাসনে বসে করতো রাজ্য শাসন, মুগ্ধ হতাম শুনে তারি মিষ্টি মুখের ভাষণ। মনের রানী ছিল সে যে আমি ছিলাম প্রজা, মনটা যে তার পাষাণ পুরি যায়নি তখন বোঝা। আমার রাজ্য শূন্য করে চলে গেছে বহু দূরে, পেয়ে মানুষ দামি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। হায় রে এতটুকু সুখের অভাব প্রাসাদে ছিল না, তবুও সে যে আমার সাথে করলো ছলনা। একদিন আমি মনের ভুলে গিয়েছিলাম দূরে, এসে দেখি প্রাসাদ আমার ছাই হয়েছে পুড়ে। জানি না সে কোন সে রাজার হয়েছে রাজরানী, বড় বেশি সুখে নাই এতটুকুই জানি। ভুল মানুষ ভালোবেসে যেমন আমার হলো শেষে ধুধু মরুভূমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। মনের রাজ্যে ছিল এক এমন রাজকুমারী, তারে ভালোবেসে দিয়েছিলাম যা ছিলই আমারই। আমার বুকে মাথা রেখে বলতো মনের কথা,
ভাগ করিয়া নিতাম দুজন দুঃখ কষ্ট ব্যথা। আমি শুধু ছিলাম যে তার প্রেমেরই পূজারি, তার ভালোবাসা করলো আমায় পথেরই ভিখারি। তারে কত ভালোবাসি জানে না রে জগৎবাসী, জানে অন্তর্যামী। গানটা শেষ করেই বাঁ হাত দিয়ে চোখটা মুছে ফেললাম, কিন্তু চারিদিক নিস্তব্ধ, কোনো শব্দ নেই। ভাবলাম যে গান গেয়েছে খেয়েই বা আমাকে ভালো বলবে, কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণিত হলো। কেননা সবাই একে একে করতালিতে ভরিয়ে দিতে লাগলো। তখন খুবই ভালো লাগছে এখন এটা ভেবে যে গান শুনে সবাই অনেক খুশি হয়েছে। তখনই পাশ থেকে একজন বলে উঠলো, রায়সা মামুনি, তোমার বাড়ির কাজের মানুষটা তো খুবই ভালো গান গাইতে পারে, তার কণ্ঠে আমি মুগ্ধ। আমি খুশি হয়ে কিছু পুরস্কার দিতে চাই, যদি তুমি রাজি থাকো তাহলে। আঙ্কেল, এটা তো খুবই ভালো কথা যে আপনি চাচার কণ্ঠে মুগ্ধ হয়ে পুরস্কার দিচ্ছেন। তারপর 10,000 টাকা আমাকে হাতে দিল। কিন্তু এ কি, এর দেওয়াতে সবাই একে পুরস্কার দিতে শুরু করলো। আমি তো অনেক খুশি, কেননা এত কষ্টের মাঝেও সবাই আনন্দিত হয়েছে আমার গানটা শুনে। আপনারা তো এখন অনেক খুশি, কিন্তু আপনারা সবাই বলেছিলেন আমি বিবাহিত কিনা, কিন্তু আমি জবাবে কিছুই বলতাম না। আজকে আপনাদের বলবো আমি বিবাহিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ থেকে 7 বছর আগে ঠিক এই দিনেই আমার বিয়ে হয়। কিন্তু আমার কপাল ভালো কি মন্দ ঠিক বলতে পারবো না, তবে বিয়ে শুধু কাবিনটাই হয়েছিল, কালেমা হয়নি। আপনারা জানতে চাইবেন না কে সেই ব্যক্তি যে কিনা তার সুখকে গলার টিপে মেরে ফেলে আমার সুখকে বাঁচিয়ে রাখার লড়াই করেছে? এই সেই মানুষটা যে আমার পুরো পৃথিবী আমাকে দেখিয়ে বলল। এটা শুনে আমি অজান্তে কেঁদে দিলাম, যে আমাকে আড়াল থেকে এত ভালোবেসেছে, অথচ আমি বুঝতেই পারিনি। এই বুড়া বেটা আপনার স্বামী হয় কি করে বুঝতে পারতাছি না। তারপরও ওর স্বামীর বাড়িতে কাজের লোক আসলে আজকাল মেয়েদের রুচি হারিয়ে গেছে। এই যে বুড়ো মানুষটাকে দেখছেন, সে আসলে বুড়ো না, সে আমার কাছে কাছে থাকার জন্য ছদ্মবেশী হয়ে আমার বান্ধবীর মাধ্যমে আমার বাড়িতে কাজের লোক হিসেবে থেকেছে। কোনোদিন বুঝতেই পারতাম না যদি ওরা বৃষ্টি বলা কথা না শুনতাম। ওহো, তার মানে আমি আর বৃষ্টির যেই কথাগুলো বলেছিলাম সেসব রায়সা শুনেছিল। তাই তো বলি, রায়সা আমার রুমে কোনোদিন আসে না, ওই দিন কেন আসলো? এইবার আসল কাহিনী বুঝতে পারলাম। তারপর রায়সা আমার মুখে থাকা দাড়ি মুখ সব খুলে দেয়, আর এইসব দেখে সবাই তো অনেকটা অবাক হয়ে যায়। জানেন রাসেল কি জন্য আমার বাড়ির কাজের লোক হয়ে আছে? জানেন না তো? তাহলে শুনুন। আমি ওকে প্রথম দিন বলেছিলাম আমি যদি এখন বিয়ে করি তাহলে আমার পড়ার ক্ষতি হবে, তার জন্য কাবিন করে রাখে, যার জন্য সবার অনেক কথার সম্মুখীন হতে হয়েছিল। আমি ওর থেকে আরো চেয়েছিলাম যেন সে আমাকে ডাক্তার বানায়, সেও রাজি হয়ে যায়। আমিও ঠিক মতো পড়াশোনা করতে থাকি, কিন্তু রাসেল যখন বেশি কেয়ার করতে থাকে তখন আমি ভেবে দেখি রাসেলের মায়ায় যদি আমি স্বপ্ন পূরণের আগেই জড়িয়ে পড়ি তাহলে আমার স্বপ্ন আর তারও কষ্ট দুটোই বিফলে যাবে। তাই আমি ওকে ইগনোর করতে শুরু করি। কান্না করতে করতে বলল, তার থেকে কষ্ট আমার বেশি হতো, কিন্তু ওকে বুঝতে দিতাম না, নির্বিষ শুধু কেঁদেছি। যখন ডাক্তার হয়ে যায় তখন মেনে নেয়নি। কেন জানেন? কারণ আমি চাইতাম আমার স্বামীর জন্য কিছু করতে, যেন এই কষ্ট তার না করতে হয়। তাই তো আমার স্বামীর নামে একটা কোম্পানি কিনেছি, যেটা আমাদের ভালোবাসা দিয়ে বড় করব। তার চোখে আমি অনেক কষ্ট দেখেছি, কিন্তু আফসোস স্বপ্ন পূরণ করার জন্য সেই কষ্টের ভাগিদার হতে পারিনি। আমাদের ভালোবাসা হয়তো সত্যি ছিল, যার জন্য সে আজও আমাকে ভুল বুঝেনি। সে চাইলে অন্য মেয়ের সাথে সম্পর্ক লিপ্ত হতে পারত, কিন্তু হয়নি। আমি একদিন রাসেলকে না বলে গ্রামে যাই, আর বাড়ি গিয়ে জানতে পারি আপু অসুস্থ, তাই ও ঢাকায় আসবে। আমি সবার সাথে প্ল্যান করে একাই বাসায় উঠি, আর আমি অপরিচিত হয়ে তাকে পরীক্ষা করছি যে অন্য কাউকে ভালোবাসি নাকি। সে যে আমার কথা আমার কাছেই বলেছিল, সে জানতো না আমি ছিলাম বাসায় সেই মেয়েটি। এমনকি তার সকল আত্মীয় এইসব কিছু করতো, তার প্ল্যান জানতো, শুধু রাসেল একাই অচেনা ছিল। অনেক কষ্ট তাকে আমি দিয়েছি, হতে পারে তার কষ্টের কাছে আমার কষ্ট তুচ্ছ। আজ আমি আপন করে নিতে চাই, আগলে রাখতে চাই আমার পবিত্র ভালোবাসা দিয়ে। মারে, তুই যেটা করেছিস সেটা হয়তো ভুল ছিল না। তুইও তো কম কষ্ট করিস নাই। জীবনে সুখী হওয়ার জন্য একটু কষ্ট করতেই হয়। হ্যাঁ রে মা, তোরা অনেক কষ্ট সহ্য করেছিস, তোদেরকে আবার আমি বিয়ে দিব, কারণ সেই দিন তো আমি ছিলাম না।
তোদের বিয়েতে। এভাবে অনেক মানুষ অনেকভাবেই বললো, সবার একই কথা, আমাদের আবার বিয়ে দেবে সবাই দাঁড়িয়ে থেকে। তখন আমি বলে উঠলাম, না, আমি রাত্রে ম্যাডামকে বিয়ে করবো না। সে কি আমাকে কম কষ্ট দিয়েছে? এমনকি তাকে অন্য ছেলের সাথে ঘুরতে দেখেছি আমি। আমার কথা শুনে তো সবাই অবাক হয়ে গেল। রায়সা তো কেঁদেই ফেললো। তুমি এমন কথা কেন বলতেছো? আমি তোমায় ছাড়া বাঁচবো না। আর সেই ছেলেটা তো বৃষ্টির হবু বর। তোমাকে রাগান্বিত করার জন্য করেছি। আপু সব জানতো। আমি এই কথা শুনে আপুর দিকে চোখ বড় করে তাকালাম, আর আপু দুলা ভাইয়ের পিছনে লুকিয়ে গেল। আপনাকে আমি কি করে ভালোবাসবো বলুন? আপনি কি আমাকে ভালোবাসেন? এই কথাটা এখন বলেছেন। এই কথাটা বলা মাত্রই সবার মুখেই হাসির রেখা ফুটে উঠতো। আর এইদিকে রায়সা আমার সামনে হাঁটু গেড়ে বসে, আই লাভ ইউ টু কলিজা, তোমার জায়গা আমার বুকে পায় না। আমি রায়সাকে তুলে জড়িয়ে নিলাম। রায়সা অনেক খুশি, আর সবাইও অনেক খুশি। আর ঠিক তখনই কেউ একজন বলে ওঠে, সেইটা শুনে সবাই তো আরো খুশি, কেননা যখন আমি রায়সাকে বুকে জড়িয়ে নিয়ে কপালে একটা চুমো এঁকে দিই, ঠিক তখনই কেউ একজন পিছন থেকে বলে ওঠে। সেইটা শুনে সবাই তো আরো খুশি, কেননা কথাটা ছিল বৃষ্টি। তাহলে চলুন কথাটা শুনে আসি। সবাই শুধু রাইসার বিয়ের কথাই চিন্তা করলো, আর আমার বিয়ের কথা একবারের জন্য কেউ ভাবলো না। আরে বৃষ্টি, তোরও তো বিয়ে হবে শাকিলের সাথে, তাহলে এমন বলছিস কেন? না, আমি শাকিলকে বিয়ে করতে যাব কেন? এইটা শুনে সবাই অনেকটাই অবাক হয়, আর রায়সা তো বেশিই অবাক হয়। শাকিল তোকে বিয়ে করতে রাজি, তাহলে তুই বিয়ে করবি না কেন? আর তুই কাউকে ভালোবাসিস নাকি? আমি রাসেলকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করতে চাই। এইটা শুনে সবাই ইতস্তত হয়ে গেল, চারিদিকে নীরবতা। সবাই একটাই ভাবছে, এই মেয়ে পাগল হয়ে গেল নাকি? এই বৃষ্টি, তুই পাগল হয়ে গেলি নাকি? কি বলছিস এসব? বৃষ্টির আপু বলল। বাবা, আমি পাগল হইনি, আর রাসেলও আমাকে ভালোবাসে। বিয়ে করার লোভ দেখিয়ে আমাকে নষ্ট। বৃষ্টির মা, আর বলতে হবে না। তুমি যার জন্য দায়ে পড়ে নাটক করতেছো, সেই মানুষটাকে আমি নিয়ে এসেছি। সবাই অবাক, কেননা আব্বু শাকিলের কলার ধরে টানতে টানতে নিয়ে আসছে। তারপর সবটা খুলে বলল বৃষ্টি কেন এইসব করেছে। আমাকে ক্ষমা করে দিস রাইসা, তোর স্বামীর নামে আমি এত বড় কলঙ্ক লটালাম। না রে, ক্ষমা চাইছিস কেন? তুই তো তোর ইজ্জত রক্ষা করার জন্যই এমনটা করতে বাধ্য হয়েছিলিস। আমি দৌড়ে গিয়ে শাকিলের কলার ধরে বললাম, এই শাকিল, তুই কেন এমন করেছিস? আসলে আমি রাইসাকে অনেক ভালোবাসি, তোমার হবে তা মানতে পারেনি, তাই বৃষ্টির ওই রকম ভিডিও করে ব্ল্যাকমেল করে এইসব করতে বাধ্য করি। আমাকে মাফ করে দাও। রাইসা এসে ঠাস ঠাস করে থপ্পড় লাগিয়ে দেয়, আর বলতে থাকে, তোকে আমি বিশ্বাস করে আমার বন্ধু ভাবতাম, আর তুই এই প্রতিদান দিলি? আমি তো তোকে কোনোদিন ভালোবাসার চোখে দেখিনি। রাইসা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। রাইসার পা জড়িয়ে ধরে। তারপর অনেক কথা হলো। সবাই শাকিলকে পুলিশে দিতে চাইলো, কিন্তু আমি মানা করলাম, কেননা ও তার ভুল বুঝতে পেরেছে। আমি 2 দিন পরে তোদের বিয়ে দিতে চাই, আমি দেরি করতে চাই না। আবার কি বিপদ আসবে কে জানি, এমনিতেই এক বিপদ হতে হতে বেঁচে গেছি। হ্যাঁ, ঠিকই বলেছো, বেশি দেরি করা ঠিক হবে না। তাই 2 দিন পরেই বিয়ের আয়োজন করলেই ঠিক হবে। তারপর সবাই আনন্দ নিয়ে এই খাবার খেয়ে চলে যায়, আর আমাদের বাড়িতে যারা আছে তারাই শুধু থাকে। আমি রুমে এসে শুয়ে শুয়ে ভাবছি, আজকে আমার সাথে এইসব কি হলো? আমি তো ভাবতেই পারছি না এইসব কি ছিল। বাবা রাসেল, কি করিস? আয় খাবার খেয়ে নে। তুই তো তখন তেমন কিছুই খেলি না। না মা, এখন আর আমি কিছুই খাবো না। ভালো লাগছে না, সারাদিন কেমন ভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। তারপর মা আমার মাথায় হাত বোলাতে থাকে, আমি পরম সুখে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ি। আম্মু, আপনার ছেলে তো ঘুমিয়ে পড়েছে। মারে, ছেলেটার ওপর দিয়ে সারাদিন অনেক ধকল গেছে, ওর ভালো লাগছে না, তাই ওর মাথায় হাত বুলাচ্ছি। কারণ ওর ছোট থেকেই অভ্যাস, খারাপ লাগলেই মাথায় হাত বুলালেই ঠিক হয়ে যাবে। তারপর আমাকে ঘুমিয়ে রেখে মা ও রায়সা চলে যায় অন্য রুমে। সকালে ঘুম ভাঙে রায়সার মিষ্টি ঠোঁটের ছোঁয়াতে। এই ওঠো, আমাদের বিয়ের শপিং করতে মার্কেটে যেতে হবে। আব্বু তোর হুকুম। বেলা অনেক হয়েছে। যাবো তো মহারানী, কিন্তু আমার পাওনাটাকে যাবে বলি জড়িয়ে ধরতে নিলাম।
কিন্তু রায়সা আমার হাতে ধরা না দিয়ে একটু আগেই আদর দিচ্ছি, সেটা নিয়েই শান্ত থাকো। বিয়ের পরে যত খুশি আদর দিব। এখন লক্ষ্মীর ছেলের মতো ফ্রেশ হয়ে নিচে আসো। সবাই অনেকটা সময় নিয়ে যার যার পছন্দ মতো জিনিস কিনলো। পরে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেয়ে বাসায় চলে আসলাম। বাবু, কি করছো? এই তো বাবুনি, দেখছোই তো শুয়ে আছি, তাহলে জিজ্ঞেস করছো কেন? আমি বুঝি জিজ্ঞেস করতে পারি না? আসো, আর ছোট বাচ্চাদের মতো অভিমান করতে হবে না। বলেই কাছে টেনে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। রায়সা আমার বুকে অনেকটা সময় শুয়ে থেকে কখন যে দুইজনে ঘুমিয়ে গেছি সেই দিকে কোনো খেয়ালই নেই। হঠাৎ আমার ঘুমটা রায়সার আগেই ভেঙে যায়। হে রায়সা, ওঠো, অনেক ঘুমিয়েছো, এখন উঠে গোসল করে নাও, প্রায় বিকেল হয়ে গেছে। আর একটু ঘুমাই না, আমার করছো কেন? না, আর ঘুমোলে চলবে না, ওঠো, উঠে গোসল করে নাও, পরে আবার শরীর খারাপ করবে। তারপর রায়সা উঠে আমাকে একটা চুমু দিয়ে চলে যায়। এইভাবে সময় চলে গিয়ে বিয়ের দিন চলে আসে। বাড়িতে অনেক মানুষের উপস্থিতি। আজ আমার খুব আনন্দ লাগছে যে রায়সাকে আজ আমি আপন করে পাবো। দেখতে দেখতে আমাদের ইসলামী শরীয়ত মতেই বিয়ের কাজ শেষ হয়ে গেল। রায়সাকে একটা রুমে রাখা আছে, সবাই তার সাথে কথা বলছে, কিন্তু আমার দিকে কারো কোনো দৃষ্টিই নেই। তাই একা একা ছাদে বসে আছি। একটু পরে ছাদে কারো উপস্থিতি টের পেলাম। পিছনে তাকিয়ে দেখি বৃষ্টি। রাইসা, তোমার জন্য রুমে বসে আছে, আর তুমি এখানে কি করো? কিছু না, আসলে কিছু ভালো লাগছে না, সবাই তো রায়সাকে নিয়ে বিজি, তাই আমি এখানে মনটাকে চাঙ্গা করতে আসলাম। মনকে চাঙ্গা অনেক করেছো, এখন যাও। আমার বান্ধবীটা একা একা বসে আছে, আর হ্যাঁ, বেড়ালটা কিন্তু মারাই চাই। আমিও আর কিছু না বলে একটু লজ্জা নিয়ে রুমের সামনে এসে দাঁড়ালাম। পরে এক বস্তা সাহস নিয়ে ভিতরে প্রবেশ করলাম। কিন্তু এ কি, আমার বউ কোথায়? রুমের কোথাও নেই, এমনি ওয়াশরুমেও নেই। আমার তো চিন্তা হতে লাগলো, তাহলে রায়সা গেল কোথায়? কিন্তু আমার চিন্তা দূর করে একটু পরে রায়সা বাইরে থেকে এসেই আমার পায়ে হাত দিয়ে সালাম করে। ওঠো ওঠো, তোমার জায়গা আমার পায়ে না, আমার এই বুকে। কপালে একটা চুমু দিয়ে বুকে জড়িয়ে নিলাম। এই ছাড়ো, আগে চলো নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের সংসার জীবনের সুখ চেয়ে নেই। তারপর দুইজনই অজু করে একসাথে নামাজ পড়ে নিলাম। তারপর রায়সাকে খাটে বসিয়ে দিয়ে আমি বিড়াল খুঁজতে লাগলাম একটা লাঠি দিয়ে। এই, তুমি পাগল টাগল হলে নাকি? এইভাবে পাগলের মতো কি খুঁজতেছো? না মানে, বৃষ্টি আপু বললো আজকে নাকি বিড়ালটা মারতেই হবে, তাই বিড়াল খুঁজছে, কিন্তু ঘরের কোথাও বিড়াল তো নেই। আরে গাধা, এই বিড়াল সেই বিড়াল না। আসো, আমি দেখিয়ে দেই, তারপর আমি খাটে গিয়ে বসি। রায়সা আমার ঠোঁট জোড়া তার দখল নিয়ে নেয়, তাই 10 মিনিট পর ছেড়ে দিল। আমাকে তো মেরেই ফেলতে, আর একটু হলেই তো আমি শেষ। এইভাবে কেউ বিড়াল মারে নাকি? কি সব বলো পাগল একটা, এইভাবে কেউ বলে? আমার বুঝি শরম করে না? এই যে আমার লজ্জাবতী বউ, আর লজ্জা পেতে হবে না বলি রায়সাকে কপালে চুমু দিলাম। এই শোনো না। কি বলো? আমি তো তোমার কথা শোনার জন্যই অধীর আগ্রহে বসে আছি, বলো কি বলবে? আমার না তোমার মতো সুন্দর আর কিউট গোলুমুলু একটা ছেলে বেবি চাই। ওরে বাবা, তাই নাকি? কিন্তু বেবি নিতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে। তাই নাকি? আমি বেবি নেওয়ার জন্য একটু কেন, যতটা কষ্ট করতে হয় ততটাই করব কষ্ট, তবু আমার বেবি চাই চাই। আচ্ছা, তাহলে চলো বাংলাদেশ T20 শুরু করা যাক। তারপর শুরু হয়ে গেল হার না মানা এক খেলা। ভেসে চললাম দুইজন এক সুখের সাগরে, যার কোনো শেষ নেই। এভাবে সুখের সাগরে ভাসতে ভাসতে এই রাতটা পেরিয়ে সকাল আসলো। সকালে আমার আগেই রায়সার ঘুম ভাঙে। তার রাতের কথা মনে করে মুচকি হেসে আমার কপালে একটা চুমু দিয়ে গোসল করতে যায়। এইদিকে আমার ঘুমটাও ভেঙে যায়। চোখ মেলে দেখি রায়সা আমার কাছে নেই। একটু পরে তার লম্বা চুলের পানি ঝাড়তে ঝাড়তে আমার সামনে আসলো। কি মহারাজের ঘুম ভেঙেছে নাকি? আমি কিছু বলছি না, শুধু ওর দিকে তাকিয়ে আছি। অসম্ভব সুন্দর লাগছে রায়সাকে। আমি ওকে টান দিয়ে বুকের মাঝে জড়িয়ে নিলাম, চার ঠোঁট এক করে দিলাম, তাই 5 মিনিট পরে ছেড়ে দিলাম। এই দুষ্টু, ছাড়ো, রাতে এত আদর দিয়েও মন ভরে নাই, তাই না? তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর কি করে আমার বউটা, কারো যেন নজর না লাগে। এইভাবে চলতে থাকে ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসা।
আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, কেমন? যেন একটা বাংলাদেশ টিম গঠন করতে পারে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।